হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি, মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। তারপরেও কোনো মতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ভেতরে যেতে লাগলাম। গেটের ভেতরে যেতে লাগি আর ক্যাম্পাসের দিকে যেতে লাগি। ঠিক তখনই দেখলাম সেখানে কিছু ছেলে মেয়ে ভিড় করে আছে, আর আমি চিৎকার চেঁচামেচিরও আওয়াজ শুনতে পেলাম। তা আমিও সেখানে চলে গেলাম আর দেখতে লাগি ভিড় করার ঘটনাটা কি। আমি ভিড়ে গিয়ে দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে সজোরে থাপ্পড় দেয় আর ক্যাম্পাসের সমতল ভূমিতে ধাক্কা মেরে ফেলে দেয়। আরো দেখলাম সেখানে কিছু ছেলে পেলে আছে যাদের হাতে হকি স্টিক। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার মুখে মুখে তর্ক করার? তোর সাহস তো কম না, আমাকে তুমি করে ও আমার নাম ধরে ডাকতেছিস? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। এই তোরা এটার হাড্ডি গুটি ভেঙে দে। বলতেই ছেলেগুলো সেখানে পড়ে থাকা ছেলেটাকে মারতে লাগে। এই ছোট লোকের বাচ্চা, যখন আমি কিছু বলবো তখন যদি তোর হাজার কাজ থাকে সেটা বাদ দিয়ে আগে আমারটা করতে হবে, বাকি সব পরে, বুঝছিস? আর তোর সাহস কি করে হলো আমাকে তুমিও আমার নাম ধরে ডাকার? আমাকে আপনিও ম্যাম বলে ডাকবি, বুঝছিস? মেয়েটার কথাগুলো বললো, কিন্তু ছেলেগুলোকে আর মারা থামাতে বলেনি। সেখানে থাকা সকলেই সেই দৃশ্য উপভোগ করতেই ব্যস্ত, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। ঠিক তখনই কলেজে একটা গাড়ি আসে আর সেখান থেকে একটা লোক এসে মেয়েটার কাছে যায়। অরিন, মা আমার, কি করতেছিস তুই? ছেড়ে দে ছেলেটাকে। দেখ মার খেয়ে ছেলেটার কি হাল হয়েছে, আর একটু মার খেলে মরে যাবে। আব্বু, এই বেয়াদব আমার কথা না শুনে আমার মাথা খারাপ করে দিল, সাথে আমার মুখে মুখে তর্কও করেছে সে। আজকে ছেলেটাকে আমি উপযুক্ত শিক্ষা দেব, যাতে নেক্সট টাইম কেউ এমনটা আমার সাথে না করে। লোকটা কোনো মতে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিয়ে যায়, আর ছেলে পেলেও সেই ছেলেটাকে মেরে আধমরা করে ফেলে যায়। আমিও দৌড় দিয়ে সেই ছেলেটাকে ধরে উঠাই। দেখলাম অতিরিক্ত মারের কারণে ছেলেটা অজ্ঞান হয়ে পড়েছে। ভাই একটু সাহায্য করুন, ছেলেটাকে হসপিটালে নিতে হবে। তখন একটা ছেলে এসে আমার সাথে ছেলেটাকে ধরে ও আমরা দুজনে মিলে ছেলেটাকে হসপিটালে নিয়ে যাই। ডাক্তার এসে ট্রিটমেন্ট করতে লাগে, আর আমার সাথে আর একটা ছেলে আসছিল, সেও আমার পাশে দাঁড়িয়ে আছে। ভাই ছেলেটাকে এইভাবে মারলো আর কেউই এগিয়ে আসলো না কেন? আসলে যদি কেউ এসেই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করত, তাহলে সেই মেয়েটা যে যেত তাকেও ছাড়তো না। সে একা না পারলেও তার কিছু বড়লোকি ফ্রেন্ডদের দিয়ে যে বা যারা বাঁচানোর জন্য যেত তাদেরও ছাড়ে না মেয়েটা, যেমনটা দেখলেন। কেন ভাই, মেয়েটা কি কোনো গুন্ডার বোন বা মেয়ে নাকি যে এমন করে বেড়ায়? না ভাই, তবে টাকার ও পাওয়ারের অহংকার করে এইসব করে বেড়ায়। বাহ, তো মেয়েটা কি কোনো বড়লোকের মেয়ে নাকি? হ্যাঁ ভাই, বড়লোক বলতেই পারেন, তবে শুধু বড়লোক বললেই না। মেয়েটার নাম অরিন। মেয়েটা আমাদের এলাকার এমপির একমাত্র আদরের মেয়ে, তাই তার বাবাও মেয়েটাকে সকল স্বাধীনতা দিয়ে দেয়, যার ফল আমরা ভোগ করতেছি। তাই মেয়েটাকে সকলে এমপির অহংকারী মেয়ে বলে, কারণ তার বাপের টাকা ও পাওয়ার দিয়ে আমাদের উপর রাজত্ব করে বেড়ায়। কিছু বললেই মেয়েটা ক্ষেপে যায়, আর মেয়েটা যাই বলে আমাদেরও তার কথা মেনে চলতে হয়। যদি কিছু করতে যায় তাহলে মেয়েটা তার বাপের পাওয়ার দেখিয়ে প্রিন্সিপাল দিয়ে আমাদের চুপ করিয়ে দিবে। এমপি তার মেয়ের সকল অন্যায় কাজকেও প্রশ্রয় দিচ্ছে। কেউ কিছু করতে গেলেই এমপি তার পাওয়ার দিয়ে সকল কিছু সামলে নেয়। তবে এটা কিন্তু ঠিক না, মেয়েটা বেশি আদর দিয়ে বাদর বানিয়ে দিল। আর এভাবে চলতে থাকলে তো কেউ শান্তিতেও থাকতে পারবে না। টাকার পাওয়ার আছে বলে এইসব নিয়ে অহংকার করতে হবে, এটা কোনো কথা? কিন্তু ভাই, আমরা কিছুই তো করতে পারি না। শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউই এই কলেজে নাই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে টক্কর দিতে পারবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল কেউ এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর গতকাল ভর্তি হয়েছিলাম। আর আজকেই আমার প্রথম দিন ক্লাসে।
কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম। আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো প্রথম দিন, আপনি ক্লাসে যান। আজকের দিন মিস করেন না, পরে সমস্যা পড়বেন। আমি এখানে আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতে দেখি ক্লাসে স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সেই নতুন ছেলেটা, তাই না, যে আসার কথা ছিল? প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার কথা। জি স্যার, আমি নতুন। সো এভরিবডি, আজ থেকে এ তোমাদের সাথে ক্লাস করবে। কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। আর আজ থেকে আপনাদের সাথে পড়বো, ক্লাস করব আর মজা মাস্তিও করব। গুড বয়। আচ্ছা, তোমার বাবা কি করে অন্তর? স্যার, আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে, তাও আমাদের সাথে পড়বে? কথাটা শুনে দেখতে লাগলাম কে এইভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটা আর কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কোথায় আমরা আর কোথায় একটা খ্যাত ড্রাইভারের ছেলে? আর এটাকে তো দেখতেও বাজে লাগতেছে, জাস্ট ডিসকাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এইভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো হেই খ্যাতমার্কার ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এটার এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষ। আমি যখন ক্লাস থেকে বের হতে যাব তখন আমার মোবাইলে কল। দেখলাম আব্বু কল দিচ্ছে, তাই আমি আস্তে করে সাইডে চলে যাই আর কলটা রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আমার ফাজিল পোলাটা, কেমন আছিস? আমি তো ভালোই, আর বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থাকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগতেছে। তোর বোন আর আম্মু চুপসে আছে। বাবা, তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হইছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাইরে বাইরে মজা করে দিন কাল কাটাবো। তবে একটা কথাও ভুলেও লোক লাগিয়ে খুঁজবে না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তোকে বাড়িতে আনবো। এখন কি করিস? এই তো আছি আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজের ও বাকিদের খেয়াল রাখিও, আর চ্যালেঞ্জের কথা ভুলে যেও না। ফাজিল একটা। এখন বাপ, একটা তো ক্লু দে, পুরো দেশে তো আর আমি একা খুঁজে বের করতে পারবো না তোকে। থাক, কান্না করিও না। একটা ক্লু দিয়ে দিলাম, আমি আমাদের শহরেই আছি। ওকে, এবার রাখি, পারলে খুঁজে বের করো এবার। বলে কল কেটে দিলাম। এবার আমিও ক্যাম্পাসের দিকে যেতে লাগি। সেখানে গিয়ে দেখি এমপির সেই অহংকারে মেয়ে ও তার বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। তা আমিও সেখান থেকে সরে যেতে লাগি আর হাঁটতে লাগি। এই ড্রাইভার। আমি শুনেও না শোনার ভান করতে লাগলাম। কিছুক্ষণ পরে পেছন থেকে একজন আমার ব্যাগ ধরে টান দেয়। আমি পেছন ঘুরে দেখি এমপির মেয়ে আমার ব্যাগ ধরে টান দেয়, আর সেখানে তার বন্ধু বান্ধবীরা উপস্থিত। আজব, ব্যাগ ধরে টানলেন কেন? এই ড্রাইভারের বাচ্চা, তোকে ডাকতেছি যে শুনছিস না? ওই আপনি আমাকে ডাকলেন। আর একটু মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আর আমার একটা নাম আছে, সেটা ধরে ডাকলেই আমি সাড়া দিতাম। কিন্তু আপনি তো আমাকে তুচ্ছভাবে কথা বলতেছেন। ওই ছোঁড়া, তোকে কিসের সম্মান দিয়ে কথা বলতে হবে? সেই তো একটা ছোট লোক, ড্রাইভারের বাচ্চা তুই। আর আমি যাকে যেভাবে ডাকবো সেটাই সঠিক।
ও আচ্ছা, বাদ দেন, বলেন ডাকছেন কেন? আমার একটু তাড়া আছে। ওই কিসের তারা তোর? আগে আমার কাজ, এরপর বাকি সব। আর কলেজে আসতে না আসতেই অ্যাটিটিউড দেখানো শুরু করে দিয়েছিস, তাই না? ক্লাসরুমে তো ভালোই বকবক করতেছিলি, আমার মুখের ওপর তর্ক করতেছিলি, আর এই তর্কের জন্য আজকে একটাকে মেরে আধমরা করে ফেলে রাখাইছি। আজ তুই হয়তো নতুন বলে জানিস না, এই কলেজে একমাত্র এই অরিনেরই রাজত্ব চলে, আর তার উপরে এই কলেজে কেউ কথা বলতে পারে না। তাই নেক্সট টাইম আমার মুখের ওপর কথা বলিস না, না হলে তোর কপালে খুব বড় মাপের দুঃখ আছে। আর যা বলবো তা কোনো টু শব্দ ছাড়াই মেনে চলিস, তাহলেই হয়তো কলেজে টিকে থাকতে পারবি তুই। জি আপু। গুড। আর ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করিস না, যদি করিস এর ফল ভালো পাবি না। এবার চল আমাদের সাথে। কোথায় আপু? আসতে বলছি না, এত কথা কিসের? তারপর অরুণের সাথে যেতে লাগি। তবে জানি না এখন কি হবে আমার সাথে। মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। অরিন ও তার বন্ধুরা আমাকে নিয়ে ক্যাম্পাসের এক কোনায় গেল। তারা বসলো আর আমাকে দাঁড় করিয়ে রাখলো। অরিন, এবারটা কি করবি সেটা বল। আরে ভাই দাঁড়া না, নতুন মোড়ক এটা, একটু মজা তো নিতেই হচ্ছে। আয় খ্যাত, এদিকে আয়। জি বলেন, আর কি করবেন বা করাবেন আমাকে দিয়ে? তেমন কিছু না, শোন, ওই যে ক্যান্টিনের দিকে একটা লোককে দেখতে পাইতেছিস? হ্যাঁ তো। হ্যাঁ তো মানে? তাকে গিয়ে একটা থাপ্পড় দিয়ে আয়। সরি আপু ভাইরা, আমি এটা করতে পারবো না। পারবি না মানে? পারতেই হবে তোকে। এটা সম্ভব না। আমি শুধু শুধু সেই লোকটাকে কেন মারবো? আর তিনি তো আমার আব্বুর বয়সে মনে হচ্ছে, আর আমি আজ পর্যন্ত কোনো মুরব্বির গায়ে হাত ওঠাইনি। না, মনে হয় সামনে ওঠাও বউ না, তাই আমি এই কাজটা করতেও পারবো না। তুই যদি কাজটা না করিস তাহলে আমরা আমাদের হাতে তোর উপবাস করব। এখন চিন্তা কর কোনটা অপশন নিবি। সরি, আমি মারতে পারবো না। আর আপনারা যেটা বলতেছেন সেটা অন্যায় আর পাওয়ারের মিসইউজ। সো আমি নিজের উপর হাজার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু অন্যদের উপর বিনা কারণে বিন্দুমাত্র আঘাত করতে পারবো না, কারণ আমার আব্বু আম্মু এই শিক্ষা আজ পর্যন্ত আমাকে দেয়নি। তাহলে তুই মার খা। বলে সেখান থেকে ছেলেগুলো আমার হাত চেপে ধরে আর একটা একটা করে আমাকে মারতে লাগে। আর আমিও কোনো মতে কষ্ট করে সহ্য করে নিলাম। অরিন ও সকলে আমাকে ইচ্ছা মতো মারলো, আর অরিন তো বেশ মজাই পেলো আমাকে মেরে। আর সকলের মার দেখতে পেয়ে সে আরও বেশি খুশি হয়। আমি দেখলাম ক্যাম্পাসের সকলে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসলো না, কারণ এগিয়ে আসলে এই বড়লোকের অহংকারী মেয়েগুলো তাদের উপরে অত্যাচার করবে। কি রে, এখন কেমন লাগছে তোর? কথাটা শুনলে তুই বেঁচে যেতি, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমার কথা শুনবে না তাকে আমি অনেক কষ্ট দিয়েই ছাড়ব, আর সহজে এই কলেজে টিকতে দেব না। যা, আজকের মতো তোর জন্য থেরাপির এতটুকুই, কাল না হয় আবার দিব। এই চল তোরা, আজকের জন্য এতটুকুই থাক, কাল আবার দিব। তারা সকলের সামনে আমাকে সেই জায়গায় রেখে চলে যায়, আর আমি আমার ঠোঁটে হাত দিয়ে দেখি মার খাওয়ার ফলে ঠোঁট ফেটে যাচ্ছে আর রক্ত বের হচ্ছে। একটা মেয়ে আমার কাছে এগিয়ে আসে। এই নিন পানি। মেয়েটা আমাকে পানি এগিয়ে দিয়ে বলল, জি ধন্যবাদ। আমি পানিটা নিয়ে একটু কুলি করে নিলাম। আপনার তো ঠোঁট ফেটে গেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তবে ধন্যবাদ এগিয়ে আসার জন্য। আপনিও তো একজনের বিপদে এগিয়ে গেলেন, আর এই নিন, এটা নিয়ে ঠোঁট চেপে ধরুন। মেয়েটা একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ধন্যবাদ, তবে এটা আমার লাগবে না, আমার রুমাল আছে। বলে উঠে দাঁড়ালাম। আসলে আপনার ভাগ্যটা অনেক খারাপ, এমন কলেজে চলে আসলেন যেখানে শান্তিতে নিঃশ্বাসটুকু ফেলতে পারবেন না আপনি। এই মেয়েটা ও তার বন্ধুদের জন্য আমরা কিছুই করতে পারি না, না শান্তিতে থাকতে পারি আমরা, আবার টাকা ও পাওয়ার দিয়ে অহংকারী করে বেড়ায় মেয়েটা। আর এখন আপনার সাথে যা করলো ঠিক আমাদের সাথেও তা করলো, এমনকি সিনিয়র ভাইয়া ও আপুদের সাথেও এমনটা করে বেড়ায় মেয়েটা। সমস্যা নেই, আমাদেরও সময় আসবে তাদের উচিত শিক্ষা দেওয়ার। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, 1 সেকেন্ড। আচ্ছা, আমাকে বাসে যেতে হবে, আমার একটু কাজ আছে।
এই অবস্থায় যেতে পারবেন আপনি? কিছুই করার নেই, যেতে তো হবেই। আমি মেয়েটার থেকে বিদায় নিয়ে কলেজের গেটের বাইরে চলে আসি। মেয়েটা আজকে তার পাওয়ার আমাকে দেখাচ্ছে। ভালো, বাপের পাওয়ার দিয়ে কলেজের রাজত্ব করে বেড়াচ্ছে সে, কিন্তু সে এটাই জানে না কাকে পাওয়ার দেখাচ্ছে। তার বাপকে আমি গিলে ফেলতে পারবো, এতটুকু ক্ষমতা আমার আছে। আর আমি কে সেটা জানলে মেয়েটা ও তার বাপের পাওয়ার গিরি একদম বের হয়ে যাবে। তার বাপের টাকা ও পাওয়ারের অহংকার করে বেড়াচ্ছে সে। ওয়েট করো, সময় হলে আমিও দেখবো, শুধু কয়েকদিন তোমাদের তামাশা দেখবো আমি। এরপর কষ্ট করে একটা রিক্সা দাঁড় করিয়ে চলে যাই আমার ভাড়া বাসায়। আমি আমার ভাড়া বাসায় আসলাম। এসে রিক্সা থেকে নেমে বিল দিয়ে বাসার কাছে চলে যাই, আর পকেটে থেকে চাবি বের করে বাসার তালা খুললাম। এরপর ভিতরে গিয়ে দরজা আটকে দিলাম। শরীর ব্যথা করতেছে, তাই হাত মুখ ধুয়ে খাটাই কিছুক্ষণের জন্য লেটিয়ে পড়ি। এরপর কোনো মতে উঠে রান্না করে নিলাম আর খেয়ে খাটে শুয়ে পড়লাম। তখন আমার কল বেজে ওঠে, আর দেখি আমার হারামি একটা ফ্রেন্ড কল দিছে। রোহান, কি অবস্থা? শালা, আমার অবস্থা জিজ্ঞাসা করতেছিস? 2টা মাস ধরে তোর দেখি না, কই তুই? আসি আর কি এক চিপায়। কেন, কি হয়েছে? শালা কি হয়েছে মানে? তোরে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম ম্যান। শালা আমি তাসনিন শিহাব শালা মিস করতেছি তোরে। আর শালা তুই কি কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছি বটে, কিন্তু একটা কাহিনী আছে। শালা কোন কলেজে ভর্তি হয়েছিস সেটা বল, আমরাও ভর্তি হব। আর একসাথে হলে তো আবার সেই মজা হবে মামা। শালা দূরে থাক তোরা এখন, পরে না হলে আমি ধরা খেয়ে যাব। ধরা খেয়ে যাবি মানে? কথাটা বুঝলাম না। আমি রিয়েলিটিতে যা, কিন্তু কলেজে আমি অন্য পরিচয়ে ভর্তি হয়েছি ও আসি। এই শালা ক্লিয়ারলি বল, মাথায় কিছু ঢুকতেছে না। তোরা তো আমার সত্যিটা জানিস, কিন্তু কলেজে আমাকে চেনে একটা ড্রাইভারের খ্যাত ছেলে হিসেবে। কি? ড্রাইভারের ছেলে? তাও তুই? কথাটা শুনে পুরো ব্যাককাল হয়ে গেলাম। তুই যদি ড্রাইভারের ছেলে হোস তাহলে আমরা কি? আমরা বাদ দিলাম, আমি তাহলে কি হব? তোর আবুর যে রিপিটেশন আছে না, সেই কলেজের আমার মতো খুব কম মানুষেরই সেই রিপিটেশন আছে বলে মনে হয়। আর তুই কি না? দৌড় বেড়া, এখন মোট কথা আমরা একসাথে হব না। তোরা অন্য কোথাও ভর্তি হয়ে যা। আমি আপাতত যে কলেজে আসছি না, সেই কলেজে বড়লোকের ছেলে মেয়েদের তামাশা দেখতেছি। আর মজার ব্যাপার কি জানিস? কি? এমপির মেয়ে আমাকে টাকা ও পাওয়ারের গরম দেখাচ্ছে। বলিস কি? এমপির মেয়ে তোরে টাকার ও পাওয়ার গরম দেখায়? আর বুঝলাম না তুই কোন কলেজে আসছিস। তবে যেহেতু তুই আছিস তাই আমিও বাকিরাও সেই কলেজে ভর্তি হব। শালা তোদের জন্য পুরো গেমটাই নষ্ট হয়ে যাবে আমার। আরে রাখতেছিস কেন? আমরাও তোর মতো করে কলেজে এন্ট্রি নিব। না, আমি একবার বারণ করলাম মানে সেটা আর হবেই না। দোস্ত এমন করিস না, একত্রে হলে কি সমস্যা? আচ্ছা বাদ দে, তুই মানা করলে তাই আর বাড়াবাড়ি করতে চাচ্ছি না। এখন তুই আছিস কই? আমি শহরের মধ্যে আছি আর একটা রুম ভাড়া করেই থাকতেছি। ও আচ্ছা দোস্ত, 2 মাস হয়ে গেল দেখা করি না। চল না একটা মিট আপ পার্টি করি। এখন না রে দোস্ত, পরে করব। এসব করতে গেলে আমার পরিচয় ফাঁস হয়ে যাইতে পারে। আমরা পরে মিট আপ করবো। ঠিক আছে দোস্ত, তুই যা বলিস। তবে কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাকে জানাবি। ওকে, ভালো থাকিস। আর যদি আব্বুর সাথে কথা হয় ভুলেও বলিস না তোর সাথে আমার কথা হয়েছে। আর আমি কোথায় আছি সেটাও তুই জানিস। আমি আব্বুকে চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করে দেখাক। আচ্ছা তবে দোস্ত, আঙ্কেলের হাওয়া বের হয়ে যাবে তুই যে জিনিস আমার ভালো করে জানাই আছে। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে বাই। এরপর কল কেটে দিলাম। তখন মনে পড়লো হসপিটালের ছেলেটার কথা। তাই আমিও কষ্ট করে উঠে যাই আর রুমে তালা লাগিয়ে চলে গেলাম হসপিটালে। সেখানে গিয়ে দেখি ছেলেটা তানভীরের সাথে কথা বলতেছে। আমিও তাদের কাছে চলে গেলাম। ভাই এখন কেমন আছেন? ভাই, ইনি সেই ব্যক্তি যে আপনাকে আমাকে সহ এখানে নিয়ে আসে। তানভীর ছেলেটাকে বলে, ভাই এটা আমার কর্তব্য ছিল। আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমার নাম অন্তর। আচ্ছা তানভীর ভাই, বিলের কথা কিছু বলছে? না, বলে নাই। আর আমাকে ভাই ডাকিয়েন না, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, তবে বন্ধুরা যেভাবে তুই তুকারি করে সেভাবে কথা বললেই বন্ধু হতে পারি। তারপর আমরা 3 জনেই বন্ধুত্ব করে নিলাম। আচ্ছা আমি বিলের ব্যাপারটা জেনে আসি। আমিও যাব তোর সাথে। ঠিক আছে। আর সুজন তুই রেস্ট কর, আমি আর তানভীর বিলের ম্যাটারটা শেষ করে আসি।
এরপর আমি আর তানভীর মিলে কাউন্টারে গেলাম। এরপর পেশেন্টের ডিটেলস দিয়ে বিলের কথা জিজ্ঞেস করলাম। জি, ক্রেডিট কার্ড। তখন দেখলাম তানভীর চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। জিহ্বায় কামড় দিলাম। সারা ভুলেই গেলাম আমি এখন একজন সাধারণ ড্রাইভারের ছেলে, যার কাছে টাকা পয়সা তেমন থাকার কথা না, থাকলেও কম থাকবে, আর ক্রেডিট কার্ড তো খুলেও থাকার কথা না। অন্তর, তুই ক্রেডিট কার্ড দিয়ে বিল দিবি? হ্যাঁ, এগুলো আমার ইনকামের টাকা। আমি ফ্রিল্যান্সিং এর টাকা ব্যাংকে জমিয়ে ক্রেডিট কার্ড করে রাখছি। ও আচ্ছা। এরপর বিল দিয়ে দিলাম। তানভীর, হ্যাঁ বল অন্তর। সুজনকে সন্ধ্যায় ডিসচার্জ করে দেবে বললো, তাকে বাড়িতে আসতে হবে। ওকে। এরপর সন্ধ্যা পর্যন্ত কোনো মতে কষ্ট করে তানভীর সাথেই ছিলাম। সুজনকে ডিসচার্জ করে দিল, আর আমরা একটা সিএনজি ভাড়া করে তার বাড়িতে পৌঁছে দিলাম। আচ্ছা দোস্ত, তোর নাম্বারটা দিতে পারবি? আরে বেটা নে, মানা করছে কে? পরে নাম্বার দিলাম। ঠিক আছে দোস্ত, কাল কলেজে দেখা হবে। ওকে, খোদা হাফেজ, ভালো থাকিস। তানভীরকে বিদায় দিয়ে চলে গেলাম নিজের ভাড়া করা বাসায়। এরপর রাতের খাবার খেয়ে আম্মুর সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটে পৌঁছে দেখলাম, আর কলেজের গেট দিয়ে ঢুকতে লাগি। এই অন্তর, দাঁড়ান। পেছন থেকে মেয়েলি কণ্ঠে বললো। তখন আমি পেছনে তাকালাম আর দেখলাম কালকের মেয়েটা আমাকে ডাক দিল, আর আমিও থেমে গেলাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি। চলেন একসাথে কলেজের দিকে যাই। চলেন। আমরা দুজনেই কলেজের ভেতর যেতে লাগি। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম আশা, আর আমি আপনার নামটা জানি। জানেন কিভাবে? আরে আমি আপনার ক্লাসমেট, আর গতকাল আপনি আপনার নাম ও পরিচয় দিলেন না। ও হ্যাঁ, আচ্ছা চলেন ক্যান্টিনের দিকে নাস্তা করব। এরপর আশাকে নিয়ে ক্যান্টিনে গেলাম আর একটা টেবিলে বসলাম। তো আপনার বাবা কি করে? আমার বাবা একজন সাধারণ চাকরিজীবী, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যাক ভালোই। এরই মধ্যে আমাদের নাস্তা চলে আসলো। নাস্তা নিন। আমি আশাকে ট্রে এগিয়ে দিয়ে বললাম, আমরা দুজনে নাস্তা করতে ব্যস্ত। ওলে বাবালে, এই এদিকে দেখ, ড্রাইভারের বাচ্চা আসতেছে না, আসতেই গার্লফ্রেন্ড জুটিয়ে নিল। আমি দেখলাম অরিন ও তার বন্ধু বান্ধবীগণ ক্যান্টিনে উপস্থিত, আর তারা আমাকে ও আশাকে নিয়ে মজা করতেছে। পরিচিত হই তার সাথে। কি রে ছোট লোকের বাচ্চা, আসতে না আসতেই জিয়ে পেয়ে গেলি? ভালোই তো। আশা, এনাদের কথায় কান না দিয়ে লাভ নাই, আপনি নাস্তা করেন। এই বলে না পাশে লোকে কিছু বলে, ধরে নেন ব্যাপারটা অনেকেই এমনই। আরে আরে করিস কি অনেক, দেখ তাদের ডেকে ডিস্টার্ব করতেছিস কেন? চালিয়ে যাক না ছোট লোকের ডেটি। তবে এই ড্রাইভারের বাচ্চা, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যা তো, তোকে 10 টাকা দিব। আমরা কথা কানে না দিয়ে নাস্তা করতেই লাগি। কি রে ছোট লোকের বাচ্চা, কথা কানে যায় না? বলছি না এসে টেবিল পরিষ্কার করে দিয়ে যা। ইনসাল্ট করলো। আমি আর বসে থাকতে পারলাম না, দাঁড়িয়ে বললাম। দাঁড়ালেন কেন? ওই যে দেখতেছে না, ডাকতেছে। বসেন আপনি, এদের তো আর কাজ নেই, খালি আমাদের মতো ছেলেমেয়েদের নিয়ে এইসবই করতে পারে। মনে তো হয় না এইগুলোকে একটাও বাসায় শিক্ষা দিয়েছে। আই মে, কি বললি তুই? দাঁড়া, এই মেয়েটার সাথে এই ড্রাইভারের বাচ্চাকেও শিক্ষা দিতে হবে এবার। বলে অরিন ও বাইকের টেবিলে বসে থেকে দাঁড়িয়ে যায় আর আমাদের দিকে এগিয়ে আসে। আই মে, কি বললি তুই? তোর সাহস তো কম না। এই মেয়েটাকে ধর, আজকে এটার 12টা বাজাবো, তার আগেই ছোট লোকের বাচ্চার খবর নেই। অরিনের কথা মতো তার বন্ধুরা মেয়েটাকে ধরে, আর অরিন আমার দিকে এগিয়ে আসে, আমার কলার চেপে ধরে। এই ড্রাইভারের বাচ্চা, তোকে কাল বলছিলাম, আমি যেটা বলবো নিমিষেই তোকে সেটা করতে হবে। কাল মার খেয়ে মন ভরে নাই তোর? যা, তোর আজকে মন ভরিয়ে দেব আমি। বলেই অরিন কষে একটা 4টা থাপ্পড় দিল আর মারতে লাগে। তারপর চুপ হলাম, কিছুই করলাম না আমি। এই দুইজন মেয়েটাকে ধর, আর বাকিরা এই ছোট লোকের বাচ্চাটাকে ইচ্ছে মতো নিজের হাত সাফ করে নে। অরিনের কথা মতে
অরিনের বন্ধুরা আমাকে মারতে লাগে, কিছুক্ষণ মারার পর আমাকে ছেড়ে দেয়। এই মেয়ে, তোর সাহস তো কম না? তুই আমাদের অশিক্ষিত বলিস, আমাদের আমাদের তুচ্ছ করে কথা বলিস। তোকে এর উপযুক্ত শাস্তি দিতেই হবে। বলে অরিন আশার দিকে এগিয়ে যেতে লাগে। যখন আশাকে ধরতে যাবে ঠিক তখন আমি অরিনের হাত ধরে ফেলি। আমাকে যা করছেন কিছুই বলি নাই, কিন্তু এনাকে কোনো কিছুই করতে যাবেন না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরছিস? তোর সাহস তো কম না? আপনার কপাল ভালো, আমি আপনাকে এখনো কিছুই করতেছি না। যদি আপনার জায়গায় কোনো ছেলে হতো তাকে জন্মের শিক্ষা দিয়েই দিতাম আমি। হাত ছাড় বলতেছি। তখনই পেছন থেকে অরিনের একটা বন্ধু আমাকে চেপে ধরে। ছোট লোকের বাচ্চা, অরিনের হাত ছাড়। অরিনের হাত ছেড়ে নেমে সেই পেছনে ঘুরে ছেলেটার নাকে ঘুষি মেরে দিই, আর সেও উল্টে পড়ে। ঘটনাটা দেখে অরিনের আরও দুটো ছেলে বন্ধু এগিয়ে আসে, আর তাদের দুটাকেই এক এক করে মেরে ক্যান্টিনের ফ্লোরে ফেলে রাখি। এবার অরিনের হাত ধরে সোজা ক্যাম্পাসের দিকে নিয়ে যাই, আর ঘটনাটা দেখেই সেখানে উপস্থিত ছেলে মেয়ে আমার কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আমি অরিনকে কলেজ ক্যাম্পাসের একদম মাঝখানে নিয়ে আসি, আর দিলাম সজোরে থাপ্পড়, যা খেয়ে অরিন ব্যালেন্স রাখতে না পেরে ক্যাম্পাসেই পড়ে যায়। এ মেয়ে, কি মনে করিস নিজেকে? বাপের টাকাও পাওয়ার আছে বলে কি যা খুশি করে বেড়াবি নাকি? আর তোদের টাকার পাওয়ার আছে বলেই তোরা মানুষকে, আর বাকি মানুষরা মানুষ না? তোদের টাকা আছে বলে রাজত্ব করে বেড়াবি, আর বাকিদের তোদের চাকর মনে করিস? মনে হয় না তোকে বাসায় কেউ শিক্ষা দিছে? ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মারছিস? এর ফল তোকে খুব খারাপ ভাবে ভোগ করতে হবে, দেখে নিস। দেখা যাক কে ফল ভোগ করে। পরে থাক এখানে। ইচ্ছা তো করতেছে তোর হাত পা ভেঙে পঙ্গু করে তোকে এই কলেজের গেটে বাটি হাতে বসে দিতে, তবুও মেয়ে বলে শুধু থাপ্পড়ি দিলাম। তোর বন্ধুগুলোকে মেরে কি হাল করছি দেখিস নাই? তবুও তোর ভাগ্য ভালো। আজ তুই যা করছিস এর জন্য তোকে জঘন্যভাবে পস্তাতে হবে, বলে দিলাম। তারপর থাক, তোর মতন নিরীহ এমপির মেয়ের সাথে বক বক করতে ইচ্ছে করতেছে না, থাক পড়ে এখানে বলে আশাকে নিয়ে ক্লাসের দিকে চলে গেলাম। অন্যদিকে অরিনের মনে আমার জন্য ক্ষোভ জমে গেল। সেও মোবাইল বের করে তার বাবাকে আজকের ঘটনাটা বলে, যা শুধু অরিনের বাবা খেপে যায়। কোন বেয়াদব ছোট লোকের বাচ্চা সাহস হয়েছে আমার আদরের মেয়ের গায়ে হাত দিতে? তাকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। আবু, কিছু একটা করু। তুই চিন্তা করিস না মা, আমি দেখতেছি বেটাকে। বলেই কল কেটে দিল। ছোট লোকের বাচ্চা আজ পর্যন্ত আমার আম্মু আব্বু আমার গায়ে হাত ওঠালো না, আর তুই কিনা আমাকে থাপ্পড় দিলি। তোকে তো এবার মজা বোঝাবই আমি। এদিকে অন্তর, তুমি অরিন ও তার বন্ধুদের মারাটা উচিত নেই। এখন অরিন নিশ্চয়ই তার বাবাকে বলবে। ভয় পায় নাকি অরিন ও তার এমপি বাপকে? আমাকে চিনে না তো? আমাকে চিনলেই এমপি আমাকে বাপ বাপ বলে আমার পা চাটতে চলে আসবে। কিছুক্ষণ পরে স্যার আসে, আর আমরা ক্লাসে মন দিলাম। ক্লাস শেষ করলাম। আমি আশাকে নিয়ে যখনই বাইরে গেলাম দেখলাম অরিন ও তার বাবা উপস্থিত, আর তাদের সাথে 5 জন পুলিশও আছে। আমাকে দেখে অরিনের বাবা আমার কলার ধরে। এই বেয়াদব বাচ্চা, তোর সাহস কী করে হলো আমার মেয়ের গায়ে হাত তুলতে? আজ পর্যন্ত আমি হাত দিলাম না, আর তুই কিনা আমার মেয়ের গালে চড় মেরেছিস। আজকে তোর খবর আছে। অরিনের বাবা আমার কলার ধরে বলে, অফিসার, এই বেয়াদবটাকে নিয়ে যান, আর উচিত শিক্ষা দেবেন এটাকে। অরিনের বাবা পুলিশ অফিসারকে বলে, এই তোরা বেটাকে হাত করা পরিয়ে নিয়ে আয়। অফিসারের কথা মতো কনস্টেবলগুলো আমার হাতে হাত করা পরিয়ে দেয়, যা দেখে অরিন একটু স্বস্তি পায়। অফিসার, এই বেটার এমন হাল করবেন যাতে এরপরে এই বেটা কেন কোনো মানুষেরই সাহস না হয় আমার মেয়ের গায়ে হাত দেওয়ার। প্রয়োজনে হাত শরীরের হাড়গুলো ভেঙে দেবেন বেটার। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা দেখতেছি বেটাকে। এই তোরা নিয়ে চল। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগে। আশা অফিসারকে কিছু বলতে চাইছিল, আমি থামিয়ে দেই আর ইশারা দিয়ে বুঝিয়ে দেই শান্ত থাকতে। আমাকে নিয়ে পুলিশ যেতে লাগে। বলছিলাম না, আমাকে মেরে তুই অনেক বড় ভুল করছিস, এর মজা বুঝবি তুই। আমি অরিনকে দেখে একটা মুচকে হাসি দিলাম আর যেতে লাগে পুলিশদের সাথে। পুলিশ আমাকে হাত করে পরিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখে পুরো কলেজ ক্যাম্পাসের সকলে দেখতে লাগে। আমাকে পুলিশের গাড়িতে বসানো হয়, ঠিক যেমনটা আসামিদের বসিয়ে নিয়ে যাওয়া হয়। আমাকেও সেভাবেই নিয়ে যেতে লাগে। তবে আমার মনে কোনো ভয় নেই, কারণ প্রথমত আমি কোনো অন্যায় করি নাই। যেহেতু তোর সামনে যা হবে আমি ঠিক সামনে নিতে পারবো বলেই মনে করছি। কি রে, তুই এইভাবে চুপচাপ বসে আছিস কেন?
কথা বলিস না যে, বোবা নাকি? আমি কথা নয় কাজে বিশ্বাসী, তবে কিছু কথা বললেই নয়, আপনারা এমপির কথা মতো আমাকে তুলে নিয়ে যাচ্ছেন। তার কারণ হলো আমি এমপির মেয়েকে মারছি। শুধু এমপির মেয়ে না, এমপি মেয়ের বন্ধুদেরকেও তুই মারছিস। জি ঠিক বলছেন, তবে কেন মারছি তা জানেন? কোনো কথা নেই তাদের মুখে। আসলে আপনারা সেটা জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেননি, থাক কিছুই বলবো না। আর কথা বাড়িয়েও লাভ নাই, থানায় চলেন, সেখানে যা হবার হবে। আমি আর কোনো কথা না বলে তাদের সাথে যেতে লাগি। অন্যদিকে অরিন ভীষণ খুশি, কারণ আমাকে সে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ছোট লোকের বাচ্চা, খ্যাত, তোর সাহস কি করে হলো আমাকে চড় মারার? এবার বেটা মজা বুঝ। আজকে নিশ্চয়ই তোর হাড্ডিগুলো ভেঙে চুরমার হবে, আর কাল তোকে দেখে আমি সেই লেভেলের মজা নিব। তুই অরিনের সাথে লাগতে আসছিস, এবার বুঝবি এই অরিন কি জিনিস। এদিকে আমরা থানায় পৌঁছে গেলাম আর ভেতরে গেলাম। আচ্ছা, আমি একজনকে কল করতে চাচ্ছি, যদি অনুমতি দিতেন। কাকে কল করবি? ওয়েট করেন, বুঝতেই পারবেন। আমি মোবাইল বের করে আমার খুব পরিচিত আঙ্কেল একটাকে কল দিলাম আর থানায় আসতে বললাম। এই একে লকাবে নে। জি স্যার। তারা আমাকে লকআপে নিয়ে যাচ্ছে, আর প্রায় আমি লকআপের থেকে কিছুটা দূরেই তখন থানায় একজন উপস্থিত হয়। এই অফিসার, ছাড় একে। সবাই লোকটাকে দেখে থ হয়ে গেল। সিএম স্যার আপনি? সকলে সিএমকে দেখেই থ হয়ে গেল। সিএম স্যার আপনি এখানে কি করতেছেন? আমি এখানে কি করতে এসেছি সেটা পরে বুঝবি, আগে ছেলেটারে আমার কাছে নিয়ে আই। কোনটাকে স্যার? কোনটাকে মানে? এই যে এই ছেলেটাকে। সিএম আমার দিকে আঙুল দেখিয়ে সিএমের কাণ্ড থেকে সেখানে উপস্থিত পুলিশ সদস্য সকলেই থ হয়ে গেল, কারণ স্বয়ং সিএম থানায় আসছে আর আমার দিকে ইশারা করে বলতেছে তার কাছে নিয়ে যেতে। আমাকে কনস্টেবলরা সিএম এর কাছে নিয়ে যায়। অন্তর বাবা, ঠিক আছিস তুই? সিএম এর কথাটা শুনে সকলেই থ হয়ে গেল, কারণ সিএম আমাকে বাবা আর আমার নাম ধরে ডাকতেছে, অথচ পুলিশদের সাথে খারাপ ব্যবহার করলো সিএম, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতেছে দেখে তার টাস্কি খেয়ে গেল। আঙ্কেল আমি তো ঠিক আছে, কিন্তু আমি আমার হাত করা দেখিয়ে বললাম, এই তোরা কার হাতে হাত করি পড়েছিস জানিস? খোল তাড়াতাড়ি এটা। আরে আঙ্কেল কুল অ্যান্ড রিল্যাক্স, এটা জাস্ট একটা হাত করা। এটা সবার জন্য না। আর তারা তোকে এইখানে নিয়ে এসেছে কেন? এই তোরা এই হাত করা খুলছিস না কেন? সিএম এর ধমক শুনে সাথে সাথে আমার হাত করা খুলে দেওয়া হয়। এবার বল, তোকে এখানে কেন এনেছে? সাইডে আসো, সব বলতেছি। আমি সিএম আঙ্কেলকে সাইডে নিয়ে যাই আর ঘটনাটা খুলে বলি। মোশারফের বেশি পাওয়ার চলে এসেছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি ওকে মজা। না আঙ্কেল কিছু করিও না, আমি একটু তামাশা দেখতে চাই। আর শোনো, আব্বুর সাথে কথা হলে এই ব্যাপারে কিছুই বলিও না। শুধু এই ব্যাপারে না, আমার সাথে যে দেখা হয়েছে প্লাস আমি যে এখানে আসছি সেটাও বলিও না। কেন? আমি এই এমপি শেষ দেখেই ছাড়বো। না আমি বারণ করলাম, কথাটা শোনো। আমি যখন বলবো তখন যা করা করিও, কিন্তু এখন না। আর যা বলছি সেটাও যাতে মনে থাকে। আর শোনো, ভুলেও যাতে এরা আমার পরিচয় জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা বলছিস, তবে নেক্সট টাইম যেখানে সমস্যায় পড়বি আগে আমাকে কল দিবি, ওকে? ওকে আঙ্কেল, এখন আমি যাই, পরে কথা হবে। আর থ্যাংক ইউ আসার জন্য। এই আমি তোর বিপদে আসলাম, এটা আমার কর্তব্য, থ্যাংক ইউ বলা লাগবে না। কেন, আমাকে কি মেয়ের জামাই বানাবা নাকি? দূর বেটা, মেয়েই তো নাই, না হলে কি হাতছাড়া করতাম তোকে? আফসোস। আচ্ছা আঙ্কেল আমি যাই। আমি তোকে... আরে আঙ্কেল আমি বাসা থাকি না তো, আমি একটু আলাদা আছি, আর লাগবে না, আমি যাইতে পারবো। এরপর সিএম আঙ্কেল থেকে বিদায় নিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার সেই ভাড়া করা বাসে। সেখানে গিয়ে অন্যান্য দিনে যা যা করতাম সেই দিনটাও একইভাবে ছিলাম। পরদিন সকালবেলা আমি ঘুমাচ্ছি, কারণ আজকে শুক্রবার, মানে আমার ঘুম দিবস। আমি ঘুমাইতে প্রচুর ভালোবাসি, বলতে গেলে আমি আর ঘুম পাগলা। হঠাৎ আমার মোবাইলে কল আসে, আমিও কোনো মতে নড়ে চড়ে উঠলাম আর দেখলাম রোহান কল দিল। হ্যালো, কোথাও হয়েছে? মামা, আজকে তো শুক্রবার, চল না মিট করি। শালা বললাম না এখন না, কয়েকদিন পরে। মামা, বিরিয়ানি খামো। তুই কি মনে করিস বিরিয়ানির কথা শুনে আমি রাজি হয়ে যাব? আরে আমি কেন, আমার আব্বুও রাজি হয়ে যাবে। কই তুই বল, আমি এখনই আসতেছি। শালা আমি জানতাম না তো বিরিয়ানির কথা শুনে তুই লাফাইতে লাফাইতে আসবি। মামা, তোর ফেভারিট রেস্টুরেন্টে আয়, আমরা অপেক্ষা করতেছি। আমি আসবো ঠিকই, কিন্তু যে রূপে আছি সেভাবেই আসবো। দোস্ত, একটু আপডেট হয়ে আয়, হালকা হলেও হবে।
আচ্ছা আসতেছি, ওয়েট কর রাখি। ওকে, তাড়াতাড়ি আয়। বলেই কল কেটে দিল। প্রায় 2 মাস পর সে হারামি বন্ধুদের সাথে মিট করবো। বিরিয়ানির জন্য অতটা এক্সাইটেড না, যতটা হারামিগুলোর সাথে মিট করতে এক্সাইটেড আমি। তাই ফ্রেশও গোসল করে নিলাম, কারণ এখন বের হলে মনে হয় না বাসায় আসতে পারবো। এর চেয়ে ভালো একসাথে জুম্মার নামাজটাও পড়ে আসবো। তারপর গেঞ্জি প্যান্ট পরে রেডি হয়ে নিলাম আর বাসায় তালা লাগিয়ে চলে গেলাম গন্তব্যের উদ্দেশ্যে। আমি সেই জায়গায় পৌঁছে গেলাম যেখানে হারামিগুলোর আসার কথা বললো। আমি রেস্টুরেন্টের ভেতরে যেতেই দেখলাম 3 হারামি, সিয়াম, রোহান আর তাসিন বসে আছে। ভালো তো ভালো না, এই সবই তো করে বেড়াই তোরা। তারা আমাকে দেখেই টেবিলের থেকে উঠে ঝাঁপিয়ে পড়ে আমার উপর। শালা তোরে কত মিস করছি জানিস? হারামি আমাদের ফেলে থাকতে পারতেছিস? আমরা তো শালা মনে হয় এতিম হয়ে গেলাম। শেষমেশ দেখা তো করলাম, তো কি অবস্থা তোদের সেটা বল। সেই মজায় আছিস? শালা দিনকাল বোরিং যাচ্ছে, আগের মতো মজা করতে পারছিস না। মজা মাস্তি করতে বারণ করলো কে? কর তোরা মজা মাস্তি। তুই থাকলে তো মজা করা যায়, না হলে তো। ব্যাস শুরু করে দিল 4 জনে আড্ডা। নামাজের সময় 4 জনেই নামাজ পড়ে আবার আড্ডা দিতে ব্যস্ত। লাঞ্চও বাইরে করি আমরা, এরপর আবার আড্ডায় মেতে থাকি। আর আড্ডাও মজা মাস্তি করে দিন শেষ করে ফেললাম রাতের বেলা। ওকে হারামিগণ, আজকের মজা এতটুকুই থাক, আবার দেখা হলে জমিয়ে আড্ডাও মজা মাস্তি করবো। মামা নেক্সট কবে মিট করবি? দেখি, তবে আশা করি এই মাসে আর মিট হবে না। আচ্ছা তোরা কলেজে ভর্তি হয়েছিস? হ্যাঁ হয়েছে, রোহান আমাদের বলছিল তোর ব্যাপারে, কিন্তু তুই তো বারণ করলি আর বললি অন্য কোথাও ভর্তি হইতে, তাই হলাম অন্য একটা কলেজে। কিন্তু একটা কথা, যখন কোনো বিপদে পড়বি বা হেল্প লাগলে আমাদের অবশ্যই বলবি। ওকে। এবার তাদের থেকে বিদায় নিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যেতে লাগি। রাস্তায় হাঁটছি আর আজকের দিনের কথা ভাবতে লাগি। কত না মজা করলাম আজকে। আসলে বন্ধু ছাড়া না লাইফটা বোরিং। মানে একমাত্র বন্ধুরাই পারে একটা ধোঁয়াশা জীবনকে রঙিন করে দিতে। আমি আমার বাসার দিকে যেতে লাগি, তখন দেখলাম বকাটা ছেলে একটা মেয়েকে তাড়া করতেছে। আমি দৌড়ে সেখানে চলে যাই। মেয়েটাকে সেই বকাটা ছেলেগুলো ধরেই ফেলে আর আমিও সেখানে চলে যাই। এই যে ভাইরা, এটা কি হচ্ছে? মেয়ে পাইলেই কি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? এই ছেলে এখান থেকে কেটে পড়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভাই আমিও তো বলছি খুব খারাপ হয়ে যাবে, তবে আমার না। ব্যাস বলতে সেখানে থাকা একটা ছেলে আমার কাছে এসে আমার কলার ধরে। আমি বেশি কিছু করে নেই, যে হাত দিয়ে আমার কলার ধরলো সে হাতটা ধরেই দিলাম মোচড়। শালা মনে করছিস কিছুই করবো না, সে ডাইরেক্ট কলার ধরে ফেললে। এবারে কেমন লাগতেছে বলতে সেখানে থাকা আরো 2 জন আমার উপর ঝাঁপে পড়ে। তাদের একটা পেটে দিলাম লাথি আর একটার ঘাড় চেপে ধরি আর পেটে দিলাম খুব জোরে খুশি, আর সেও পড়ে গেল। এবার লাস্ট একজন বাকি। রে এবার কি তুই আসবি? থাক আমি আসতেছি বলে সামনে যেতে নেবো, সাথে সাথে সে দৌড়ে পালায় আর আমি মেয়েটার কাছে চলে যাই। আমি মেয়েটার কাছে গিয়ে দেখি এটা অরিনের বান্ধবী। আপনি ঠিক আছেন? হ্যাঁ ধন্যবাদ আপনাকে। যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়েছে তো। আচ্ছা আপনার কি আক্কেল বলতে কিছু নেই? এত রাতে রাস্তায় কি করতেছেন? আপনি জানেন না আমাদের দেশের অবস্থা? আর মেয়েদের জন্য দিনের বেলায় সেফ না, আর আপনি কিনা রাতের বেলা রাস্তায় চলাফেরা করছেন, তবে একা। আসলে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আর আসতে লেট হয়ে যায়, পরে গাড়ি পাইনি বলে একা একা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতে হয়। কেন আপনার বড়লোক বান্ধবী গাড়ি দিয়ে পৌঁছে দিতে পারেনি আপনাকে? সারাক্ষণ তো তার সাথেই থাকেন, তাহলে এতটুকু হেল্প করতে পারলো না সে? আসলে আমি অরিনের সাথে থাকি ঠিকই, তবে ওর কথা হ্যাঁতে হ্যাঁ করি যাতে ওর অত্যাচার সহ্য করতে না হয়, কিন্তু মন থেকে আমি পছন্দ করি না। আচ্ছা বাদ দেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না, বলা যায় না কোন কোনায় কোন জানোয়ার লোকই আছে। তারপর আমি মেয়েটাকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম। থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য আর বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। ওয়েলকাম। এবার বাড়িতে যান, আমি বাসায় যাবো। তারপর আমি আমার বাসায় চলে আসি আর সেখানে এসে ফ্রেশ হয়ে খাটে লেটিয়ে পড়ি আর দিলাম ঘুম। সকালবেলা অ্যালার্মের আওয়াজ যায়, ঘুম ভেঙে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম, এবার চলে গেলাম কলেজে। আমি কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে কাল আমাকে পুলিশ যেভাবে ধরে নিয়ে গেল নিশ্চয়ই আমাকে মেরে হাত পা ভেঙে দেবে, কিন্তু আমার কিছুই হয়নি। আসলে হবেই বা কী করে, আমাকে বাঁচানোর জন্য অনেক মানুষ আছে। আমি দেখলাম আশায় ক্যাম্পাসে বসে আছে, আমি সেখানে চলে গেলাম। কি খবর আশা ম্যাডাম? আমার আশায় মনে হচ্ছে তুমি তুমি ঠিক আছো অন্তর? ঠিক আছে বলেই তোর সামনে দাঁড়ায় আছি নাকি? এরপর আমি আশার সাথে কথা বলতে ব্যস্ত।
কিছুক্ষণ পরে একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায় আর আমি মেয়েটাকে দেখে থ হয়ে গেলাম। ঈশিতা তুই? কে এই মেয়ে? আপু, আমি কে সেটা নয় পরে বলবো। তার আগে এই যে মিস্টার রহমান, আমি আপনাকে এটা জিজ্ঞেস করব না আপনি এখানে কি করেন বা এভাবে রূপ নিয়ে আছেন কেন। শুধু এটাই বলবো, শহরে থাকার পরও বাড়িতে আসিস না কেন তুই? বাড়িতে আসিস না কেন মানে? এই অন্তর, এ কি বলতেছে এইসব? রূপ এখানে কি করতেছে? মাথায় কিছুই ঢুকছে না। তুমি একে চেনো? এই কেন, এর বাবা মাও আমাকে ভালো করে চেনে, কারণ এই মানুষটার বোন আমি। কি? অন্তর, এটা তোমার বোন? হ্যাঁ, এটা আমার বোন। তবে ঈশিতার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আমি একটু আসি, আর তুই চল আমার সাথে। আমি ঈশিতাকে নিয়ে যেতে লাগি। ভাইয়া, তুই শহরে আছিস কিন্তু বাড়িতে আসিস না কেন? কতই না মিস করি তোকে আমি, আব্বু আম্মু। আব্বুকে চ্যালেঞ্জ দিছি যাতে আমাকে খুঁজে বের করে। যদি খুঁজে বের করে তবে বাড়িতে যাব। তবে তুই এখানে কি করে আসলি? এই কলেজের সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, আর তখন তোকে দেখি। প্রথমে মনে করলাম এটা আমার ভ্রম, পরেতে দেখি এটা সত্যি তুই। কিন্তু ভাইয়া, তুই এভাবে কেন? এমনি আর কি, ভালো লাগে আমার। আবার শো আপ করতে ভালো লাগে না, নিজেকে সাধারণ রাখতেই ভালো লাগে। কিন্তু ভাইয়া, এটা সাধারণের চেয়েও সাধারণ লাগতেছে। এই ড্রেসে আপনি তোকে কেমন জানি অদ্ভুত লাগতেছে। বাদ দে, শোন, এখন আমার সাথে যে দেখা হয়েছে সেটা যাতে কেউই জানতে না পারে, আর আমি যে শহরে আছি সেটাও যাতে কেউ জানতে না পারে। আর এক মিনিট, তুই গাড়ি ড্রাইভ করে আনছিস? না ভাইয়া, ড্রাইভার আছি তো, আমি ড্রাইভার নিয়েই চলি। আর কথা রইলে ড্রাইভারের কথা, সেটা একবার আব্বু দেখলে তো হয়েছে। আচ্ছা, বাসায় যা। আর আপাতত দ্বিতীয়বার যাতে তুই এখানে আসিস না, কারণ এখানে সকলে জানে আমি একটা লো ক্লাস ড্রাইভারের ছেলে। আর তোকে দেখলে আমাকে নিয়ে অন্য কিছু মনে করবে, সেটা আমি মোটেও চাই না। কি, তুই এখানে নিজেকে ড্রাইভারের ছেলে বলে পরিচয় দিচ্ছিস? কিন্তু কেন ভাইয়া? কারণ আমি এখানে কিছু বড় কি অহংকারী মানুষের তামাশা দেখতেছি। পরে তাদের তাদের যোগ্যতা দেখিয়ে ছাড়বো আর বুঝিয়ে দেবো, নেভার জাস্ট সামওয়ান বাই সিইং হিজ আউটফিট। কারণ হয়তো উপরে দেখানোর জন্য এক রূপ নিয়ে রাখছে, কিন্তু ভেতরে সে আসলে রূপ লুকিয়ে রাখছে। আর তাছাড়াও আমি দেখতে চাই এখানে বড়কে মানুষগুলো যখন কোনো সাধারণ মানুষ পায় তখন কেমন বিহেভ করে, সেটাই এক্সপেরিমেন্ট করতেছিলাম। আর অনেক কিছুই দেখে ফেললাম। এখন তাদের সাহায্য করার জন্য আমি কিছু একটা করতে চাচ্ছি। ও, কিন্তু ভাইয়া, তুই বাসায় আসবি না? আজ বলে বোন আমার, একটু সময় দে। আমি সেই বড়কে পাবলিকগুলোকে একটু সেই লেভেলে ঝাটকা দিতে চাচ্ছি। আচ্ছা, তুই এখন যা এখান থেকে, পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, ভালো থাকিস। বলেই সেটা চলে গেল, আর আমিও আবার ক্যাম্পাসে চলে গেলাম। সেখানে আমি আশার কাছে যেতে লাগি, তখন অরেন আমার সামনে উপস্থিত। কি রে ছোট লোকের বাচ্চা, কি অবস্থা? আমি দেখলাম তার বন্ধু বান্ধবীরাও সেখানে উপস্থিত। আমার তো ভালোই, আপনারা বলেন। আমারও ভালো। তো কেমন মার খেলি থানায়? মার খেলাম আমি? তো থানায়? যদি চোখে ময়লা থেকে থাকে তাহলে একটু পরিষ্কার করে দেখে নেন। আর দেখেন তো, আমাকে দেখে কি মার খাওয়া পাগলি মনে হচ্ছে নাকি? ওই আপনার পিছে থাকা ছেলেগুলোকে মার খাওয়ার পাগলি মনে হচ্ছে। তখন অরিন ভালো করে খেয়াল করে আমার শরীরে কোনো মারের বা আঘাতের দাগ নেই। যদি আমাকে আঘাত করা হতো তাহলে আমি এভাবে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম না। কিন্তু আমি তার বন্ধুদের যা মারলাম তাতে তাদের মধ্যে এখনও সেই আঘাতগুলোর দাগ রয়ে গেল। কি মনে করলেন আমাকে আপনার সেই এমপি বাপের দ্বারা পুলিশের হাতে ধরিয়ে মায়ের খাওয়াবেন? আপনার বাপ কেন, আপনার বাপের বাপেও আমার কিচ্ছু করতে পারবে না। না, আমি চাইলে অনেক কিছুই করতে পারবো, কিন্তু আপনার মতো আমি বড়াই করে বেড়াই না। এই ছোট লোকের বাচ্চা, কি করবি তুই? সামান্য একটা ড্রাইভারের ছেলে তুই, যত বড় মুখ নয় তত বড় কথা। মুখ আমার না আপনার। যে বলতেছেন আমার মুখ ছোট, আমি মুখ করলে আপনাদের মতো বড়কার বাচ্চাগুলোকে পুরাই গেলে খেলতে পারবো। তোর আপনার সাথে বক বক করতেছি কেন? আমার তো সময় নষ্ট হচ্ছে। যে কিনা এমপির বাপের দ্বারাও কিছু করতে পারো না, সে নাকি আবার আমার ধমকায় আমারে। একটা কথা মনে রাখিস, কুকুর না শুধু দল বেঁধে থাকে, বলে একা একায় রাজত্ব করে বেড়ায়। তাদের কিছু সংখ্যক মানুষই কেবল ভয় পায়, কিন্তু যখন সেই শহরে একটা বাঘ ঢুকে পড়ে তখন সেই শহরে সকল মানুষের আতঙ্কে থাকে। চলেই, আমার কিছু ওয়েস্ট করার মতো টাইম নেই বলে যেতে লাগি। অন্যদিকে অর্ণের মেজাজ খারাপ হয়ে গেল। আসলেই তো, সে তার আব্বুকে দিয়ে অন্তরকে পুলিশের কাছে পাঠানোর সত্ত্বেও পুলিশ তার শরীরে কোনো আঘাতই করতে পারো না, অথচ গোটা কলেজের সামনে অন্তর তাকে চড় দেয়।
এই ক্ষেতটা কি করে বেঁচে গেল? আমি এটাকে কোনো মতেই ছাড়বো না। না, এইবার আব্বুকে কিছুই বলবো না, যা করার নিজেই করব। আমার সাথে দাপটগিরি করতেছে এই ছোট লোকের বাচ্চা। আমি একে উচিত একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তবে প্রশ্ন হলো, সে কি করেই বা পুলিশের কাছে যাওয়ার পরেও মার না খেয়ে একদম সুস্থভাবে ফিরল? আজ পর্যন্ত আমি যাকে আব্বুর দ্বারা পুলিশের কাছে পাঠিয়েছি, কমপক্ষে 1 সপ্তাহ সেই ছেলেটাকে কলেজে দেখা যায় না। আর এ কি? তবে যাই হোক না কেন, যদি আব্বুর পাওয়ার দিয়ে এটাকে শায়েস্তা করতে না পারি, তাহলে আমিও আমার বুদ্ধি খাটিয়ে এটাকে উচিত শিক্ষা দেব আর বুঝিয়ে দেব। এই অরিনের সাথে যে মাতব্বরি করতে যায়, অরিন তার কি হাল করে। ওয়েট কর ড্রাইভারের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এদিকে আমি ক্যাম্পাসের দিকে যাচ্ছি আর আশার কাছে গেলাম। অন্তর, এটা তোমার বোন ছিল? ও কিসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ও আচ্ছা, তোমার বোন তোমাকে এইভাবে কথাগুলো কেন বললো? আরে বললো আর কি, আমরা আড্ডা দিতে ব্যস্ত, তো অনেক কিছু ছেলে মেয়ে আমাদের কাছে আসে। আসসালামু আলাইকুম। জি, কিছু বলবেন আপনারা? ভাই মানতে হবে আপনার সাহস আছে। যে মেয়ের সাথে কিছু করার আমরা পরিকল্পনা করতে পারি না, সেই মেয়েকে আপনি পুরো ক্যাম্পাসের সামনে চড় দিলেন। ভাই আপনার মধ্যে তো আগুন আছে। ভাই আমরা আপনার কার্যক্রম দেখে পুরো ফ্যান হয়ে গেলাম। ভাই আপনার মতো মানুষের জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। ভাই প্লিজ আমাদের এই মেয়েটার থেকে অত্যাচার থেকে বাঁচান। হ্যাঁ, আসলে আপনি চাইলে ওয়েনকে সাহায্য করতে পারবেন। আর তাছাড়া অরিনকে একমাত্র আপনি টাইট দিতে পারেন। প্রথমত বন্ধে করতে চাইছেন, আমিও গ্রহণ করলাম। আর কথা হলো, ওয়েনকে টাইট দেওয়ার সেটা চাইলে আপনারাও পারতেন, যদি আপনাদের মনোবল শক্ত থাকে ও আপনাদের একত্র শক্তি থাকতো, তাহলে ওরিনকে ওনের বাফ ওরফে এমপিও সাহায্য করতে পারতেন। কিন্তু আপনাদের মনোবল দুর্বল হওয়ার কারণে হার মেনে নিলেন তাদের কাছে। একটা কথা, এমপি তখনই এমপি হতে পারছে যখন তাকে জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করছে। তাহলে বুঝে নেন জনগণের শক্তি। তারপরেও ভাই এখন আপনি পারবেন এই এমপির মেয়েকে সাহায্য করতে। ঠিক আছে, দেখা যাবে ভাই। এরপর এরাও আমাদের সাথে আড্ডায় ব্যস্ত। এই মধ্যে তানভীর উপস্থিত, তবে সে আমাদেরকে এসে গম্ভীরভাবে তাকিয়ে আছে। তানভীর, কি অবস্থা? ভালোই, তবে তোর সাথে কথা আছে আমার। হ্যাঁ বলিস দোস্ত, ক্লাসের সময় হয়ে গেছে, চল। আর ভাইয়া অপুরা পরে কথা বলবো, ভালো থাকবেন সকলে। এবার তাদের থেকে বিদায় নিয়ে তানভীর ও আশাকে ক্লাসে চলে যেতে নাকি, আর ক্লাসে গিয়ে বসবো। কিছুক্ষণ পরে অরিনও তার দলবল ক্লাসে আসে। তবে অরিন আমার দিকে তাকে একটা পৈশাচিক হাসি দেয়। আমি বুঝলাম না তার হাসির কারণ। এরই মধ্যে ক্লাসের স্যার চলে আসে আর আমরাও ক্লাসে মনোযোগ দিলাম। তবে দেখলাম তানভীর আমার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। কেন এটা বুঝলাম না। বর্তমান মুহূর্তে অরিন ও তানভীর দুজনকে আমার একটু অন্যরকম লাগতেছে। তবুও এইসব বাদ দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিলাম। ক্লাস শেষ, আমিও তানভীর আশাকে নিয়ে ক্যান্টিনে যেতে চাইলাম। তবে আশার নাকি কি কাজ আছে, তাই সে অন্য কোথাও গেল। তাই তানভীরকে নিয়েই গেলাম। আমার প্রচুর খিদে লাগছে, আর বলিস না, নাস্তা অর্ডার দে তাড়াতাড়ি। অন্তর, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? হ্যাঁ বল, তবে আগে নাস্তা করে আন মামা, সকাল ধরে কিছুই খায় নাই। তানভীর চলে গেল নাস্তা আনতে। ও নাস্তা নিয়ে এসে আমাকে দেয় আর আমিও খেতে লাগি। অন্তর, তুই আসলে কে? তানভীরের কথা শুনে আমার খাওয়া থেমে গেল। আমি কে মানে? এটা কেমন প্রশ্ন? তুই কি আসলেই সেটা যেটা দেখাচ্ছিস সবাইকে? তোর কি অন্য কোনো পরিচয় আছে? কি বলতেছিস আজও? দেখ, কথা ঘুরাবি না, যেটা জিজ্ঞেস করেছি উত্তর দে। আমি সাধারণ একটা গাড়ি ড্রাইভারের ছেলে, এর বাইরে কি আমি? কিন্তু আমার মনে হয় না তুই সাধারণ কেউ। আমার থেকে লাগে তুই যেটা সবাইকে দেখিয়ে বেড়াস সেটা তুই না। কারণ কোনো ছেলের ক্ষমতা নেই এমপির অপবাদ থেকে নিজেকে পুলিশের থেকে রেহাই করার। তাছাড়াও কাল তোকে আমি দেখছিলাম, যেখানে তুই একটা দামি গাড়িতে ঘোরাফেরা করতেছিলি, সাথে 3টে ছেলেও ছিল, আর মনে হচ্ছিল তারা অনেক বড় লোক। তুই যদি ড্রাইভারের ছেলে হতি, তাহলে সেই গাড়িতে মজা মস্তিতে কীভাবে মেতেছিলি? অবশ্যই তোকে চুপসে থাকার কথা ছিল।
ও তারা তোর উপর হুকুমতি করার কথা ছিল, কিন্তু দেখলাম তুই তাদের উপর হুকুমতি করতেছিলি, যেটা আমার চোখ এড়িয়ে যায়নি। এবার সত্যিটা বল, তুই কি আসলেই সাধারণ কেউ নাকি তোর আরও একটা পরিচয় আছে? আমি তানভীরের কথাগুলো শুনে চুপসে গেলাম। আমি ভাবতে পারি নাই এইভাবে ধরা খেয়ে যাব। হ্যাঁ, তুই কাল যা দেখছিস সেটা সত্যি। ও আমার আরও একটা পরিচয় আছে, তবে দোস্ত আপাতত আমি এটা কাউকে বলতে পারবো না। আমাকেও না? শোন, সময় হলেই জানতে পারবি কে। তবে তোর যেহেতু আমার সম্পর্কে জানার এতই আগ্রহ ও আমার অর্ধেক রহস্য জেনে গেছিস, তাহলে আমার সত্যিটা সর্বপ্রথমে তোকেই বলবো। তবে আমাকে এই ব্যাপারে ফোর্স করবি না। ঠিক আছে, তবে সত্যিটা আমাকেই আগে বলবি। ওকে। এবার নাস্তা করে আমিও তানভীর থেকে বিদায় নিয়ে কলেজের বাইরে চলে যেতে লাগি আর নিজে গালমন্দ করতে লাগলাম। আজ একটা ভোরের জন্য তানভীর আমার সত্যিটা প্রায় জেনেই গেছে, কিন্তু আমি চাই না কেউ এখন সত্যিটা জানুক। তবে যে ভুলটা করছি আগামীতে সেটা আর করা যাবে না। আমি কলেজের গেটের বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, ঠিক তখনই কেউ একজন পেছন থেকে আমার মুখে রুমাল ধরে। আমি রুমাল সরিয়ে দেখতে যাব, ততক্ষণ সময় পাইনি। তার আগে দেখুস, যখন চোখ খুললাম তখন নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। আমি সেই রুমে খাটের উপর শুয়ে আছি। আমিও শোয়া থেকে উঠে পড়লাম আর রুমটা ভালো করে দেখতে লাগলাম। রুমটা ভালো করে দেখে হয়ে গেলাম, কারণ রুমটা আমার ভালো করে চেনা। আমি কিডন্যাপ হয়েছে ঠিকই, তবে আমি এখন এখানে কি করে আসলাম সেটা মাথায় ঢুকতেছে না। কারণ আমি আমাদের বাড়িতেই, আমার রুমে আছি, কিন্তু কীভাবে তাও অজানা। কিছুক্ষণ পরে দরজার আওয়াজ আসে। আমি দরজার দিকে তাকালাম আর দেখলাম আম্মু আসছে রুমে। কি রে, উঠছিস? তবে আম্মু। হ্যাঁ বল। আমি এখানে কিভাবে? আমাকে চ্যালেঞ্জ করছিলি না, পূরণ করে দিলাম তোর চ্যালেঞ্জ। আমি দেখলাম আমি দরজা থেকে আসতে আসতে কথাটা বললো। আমি আবু দিকে হা করে তাই গেছি। এই মুখ বন্ধ কর, মশা ঢুকে যাবে। তুমি কিভাবে জানলা আমি কোথায় আছি? কি মনে করিস তুই নিজেকে আমার থেকে লুকিয়ে বেড়াবি? এতই সহজ নাকি? আমার যতটুকু মনে হচ্ছে তুমি নিজে থেকে আমার খোঁজ বের করনি, কারো দ্বারায় বা কেউকে দিয়ে কাজটা করছো। আর আমি যে ভয়টা পাইছি, মনে করছি আজকেও তোর রক্ষণে আমার। কেন, কি অঘটন ঘটাইছিস তুই? কোনো অঘটন ঘটায়নি, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো। তোর আপু তোর বোনের ড্রাইভারের দ্বারা তোর খোঁজ পায়। সে নাকি তোকে একটা কলেজের সামনে দেখেছে, আর তুই নাকি ঈশিতার সাথে কথা বলছিস, সেটাও দেখেছে। পরে তোর আব্বুকে বলে, তারপর টুক করে আমাকে কিডন্যাপারের মতো কিডন্যাপ করে বাড়িতে নিয়ে আসে। বাহ বাহ, ভালোই বাটপাড়ি করছো। চ্যালেঞ্জ দিলাম, মনে করছিলাম সুন্দর করেই তুমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করবা। তুমি তো বাটপাড়ি করে আবার ভাব নিতেছো, আবার নিজেকে কিছু একটা মনে করতেছো। কেমন যে তুমি শহরের নামি দামি একজন মানুষ তা জানি না, আল্লাহই জানে কার কার সাথে বাটপাড়ি করছো তুমি। কেমন যে শফিকুর রহমান থেকে শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমান হইলা আল্লাহই জানে। জি হ্যাঁ, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, শহরের টপ বিজনেসম্যান শফিকুর রহমানের ছেলে, যাকে শহরের নামি দামি মানুষেরাও ও পলিটিশিয়ানরা ভালো করেই চিনে ও সম্মান করে, কিন্তু আমাদের সাথে মজা করেই থাকেন উনি। আসলে আব্বু আমার সাথে অনেক ফ্রিলি ব্যবহার করে, হাজার প্রেশার থাকার পরেও আমাদের সাথে কোনোদিনও রাগ দেখিয়ে কথা বলে নাই। বলতে গেলে আব্বু আমাদের অনেক ক্লোজ বন্ধু। ছাড়াও আব্বু আমাদের সযত্নেই বড় করে, আমাদেরকে কোনো কিছুরই কমতি রাখেননি। আমাদের যেটা প্রয়োজন শুধু একবার বললে মুহূর্তের মধ্যে আব্বু এনে দেয়। আমি, আব্বু, আম্মু ও বোন ঈশিতা মিলে হ্যাপি। তবে কোনোদিনও আমাদের কুশিক্ষাগুলো দেননি, তারা সবসময় আমাদের সঠিক ও সুশিক্ষাটাই দিয়েছে। তাহলেই তো আজ সেই এমপির মেয়ের মতো আমরাও একই কাজ করে বেড়াতাম। তবে আমি শো অফ করতে মোটেও পছন্দ করি না, কারণ আমি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই রাখতে চাই। আর আমি আমার আব্বুর পরিচয় সবার কাছে নিজেকে প্রকাশ করতে চাই না, আমি নিজেকে সাধারণ মানুষ হিসেবেই পরিচিত দিতে চাই। যদি আমি আব্বুর পরিচয়ে তাদের কাছে নিজেকে প্রকাশ করি, তাহলে তারা আমাকে আলাদা চোখেই দেখবে। তো আব্বুর পরিচয়ের জন্য সম্মান আর আব্বুর পরিচিত শেষ হয়ে যায়, তাহলে তারা আমাকে গণ্য করা ভুলে যাবে। যদি আমি নিজেকে সকলের কাছে আব্বুর পরিচয় ছাড়া নিজের যোগ্যতা ও ব্যবহারে যদি প্রকাশ করি, তাহলে তারা আমাকে অনেক সম্মান করবে, আমার সাথে মিশবে, যেটা আমার নিজের তৈরি সম্মান ও যোগ্যতা হবে। বা আব্বু বা কি আর বলবো, চিটার তুমি, চিটারে করে আমার সাথে প্রতিটা খেলা হোক, অন্য কাজ হোক, যে তুমি। জানি না আম্মু কেমনে যে এরকম চিটার বাটপার টাইপের মানুষকে বিয়ে করলো, নাকি আম্মুকেও ফাঁসিয়ে বিয়ে করছো তুমি? ওই দেখা যায় তাল গাছে, তাল গাছ না, আম গাছ দেখা যাচ্ছে। আপু ছেলে ঝগড়া পড়ে, আগে দুজনেই ফ্রেশ হয়ে আসো, আমি দুপুরের খাবার রেডি করতেছি। আম্মুর কথা মতো আপাতত আব্বু ও আমার কথাবার্তা রেখে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে খাটে লেটিয়ে পড়ি কিছুক্ষণের জন্য। আমি কোনোদিনও ভাবতেও পারি নাই
আমার আব্বু আমাকে এইভাবে বাড়িতে আনবে, বিষয়টা আমাকে হাসাচ্ছে। ছেলেকে বাসায় আনার জন্য আব্বু কিডন্যাপার হয়ে গেল। কিছুক্ষণ পরে খাবারের জন্য ডাক পড়ে আর আমিও চলে যাই ডাইনিং টেবিলে, সেখানে বসে পড়ি। 2 মাসের বেশি হয়ে গেছে আমি পরিবারের সকলে মিলে এক টেবিলে খাবার খাই না, আর আজ খেতে বসলাম। সকলে বেশ মজা করে একসাথে বসে কথা বলতে লাগলাম, লাঞ্চও করলাম। এরপর আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে দেখি ঈশিতা আমার রুমে আসে। রে, এখানে কি করিস? না, আসতে পারিস, সেটা তো মানা করি নাই। আয় বস খাটে। এরপর ঈশিতা খাটে এসে বসে। আচ্ছা ভাইয়া, তোর পাশে একটা মেয়েকে দেখছিলাম, মেয়েটা কে ছিল? মেয়েটা আমার ক্লাসমেট। শুধুই কি ক্লাসমেট নাকি অন্য কিছু? দিব একটা, ওটা শুধুই আমার ক্লাসমেট ও বান্ধবী বলতে পারিস, এর বাইরে কিছুই না। আর শোন, পাকনামি একটু কম কর। আমি আছি আমার জ্বালায়, আর উনি কিনা। আচ্ছা ভাইয়া, আজ থেকে তো এখানে থাকবি তাই না? না রে বোন, আমি এখানে থাকবো না, কারণ এখানে থাকলে সকলে আমার সত্যিটা জেনে যাবে, যেটা আমি চাই না। আমি সকলের কাছে সাধারণ একজন মানুষ হিসেবেই থাকতে চাই, আর আমি চলে যাব সন্ধ্যায়। ভাইয়া প্লিজ যাস না। দেখ সেটা তুই ভালো করে জানিস কেন আমি থাকতে চাচ্ছি না, আর পারলে আম্মু আব্বুকে ম্যানেজ করতে একটু হেল্প করিস আমাকে। ঠিক আছে, দেখি, তুই রেস্ট কর, আমি যাই। আচ্ছা। ঈশিতা চলে যায় আর আমিও একটু চোখ বন্ধ করে শুয়ে পড়ি খাটে। আর কখন ঘুম চলে আসে তাও জানা। সন্ধ্যা আমার ঘুম ভাঙে আর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। এবার চলে গেলাম সামনের রুমে। সেখানে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করতেছে, আব্বু টিভি দেখে, আর ঈশিতা মোবাইল নিয়ে ব্যস্ত। আমি ঈশিতার পাশে গিয়ে দিলাম চুল টান। শয়তানি, কি করিস? আউচ ভাইয়া, ব্যথা পাইতেছি। তুই ব্যথা পেলে আমার কি? দাঁড়া, দেখাচ্ছি। বলে মোবাইল এক সাইডে রেখে এবার আমার চুলের উপর ঝাঁপে পড়ে। এই শয়তানি, স্যার বলতেছি। এখন কেমন লাগে? ভুল হয়ে গেছে। আম্মু আমাকে মেরে ফেলতেছে। এই কি শুরু করছিস তোরা দুইটা? আম্মু, অন্তর ভাইয়া আগে আমার চুল টান দিছে। তোদের দুইটারই তো খাস একে অপরের খোঁচা দিয়ে বেড়ানো। নাস্তা রেডি, টেবিলে আয়। তারপর আর কি চলে গেলাম সেই পেতনির থেকে নিজেকে ছাড়িয়ে নাস্তা করতে। সাথে ঈশিতা ও আব্বু ও টেবিলে আসি। তোমাদের কিছু কথা বলার আছে। কি বলবি বল। আসলে আম্মু, আমি চাচ্ছি কলেজের বছরগুলো বাসার বাইরে থেকেই পড়াশোনা করব। মানে আমি কলেজের বছরগুলো এখানে না থেকে অন্য কোথাও থেকে পড়াশোনা করতে চাচ্ছি। কি? কিন্তু কেন? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই আব্বু, আসলে আমি চাই না আপাতত কলেজ লাইফের বছরগুলোতে কেউ আমার সত্যিকার পরিচয়টা জানুক। আমি সকলের মাঝে সাধারণ মানুষের মতো করে থাকতে চাই, ও নিজের একটা পরিচয় বানাতে চাই। না, আমি পারবো না এটাতে মত দিতে। আরে আম্মু, এত চিন্তা করো না তো, মাঝে মাঝে এসেই দেখা করে যাব। আর যদি কলেজ অফ থাকে তাহলে তো এখানে এসেই থাকবো। আসলে এটা আমার একটা ইচ্ছা, প্লিজ মানা করিও না। এটা কি ধরনের ইচ্ছা? সকলে চায় যত পারুক সুযোগ সুবিধা নিতে, আর তুই কি না? আব্বু, আমি কিছু জিনিস দেখেই এই সিদ্ধান্তটা নেই, না হলে আমি ওই সিদ্ধান্তটা নিতাম না। আমাদের কলেজে বড় লোকের ছেলে মেয়েদের কেউই পছন্দ করে না, তবে উপর দিয়ে তাদের সম্মান করে। কিন্তু আমি চাই কলেজের সকল থেকে মন থেকে সম্মান ও ভালোবাসা পেতে, তাই আমি এটা করতে যাচ্ছি। আর এটাও চাচ্ছি কেউ যাতে না জানতে পারে আমি তোমার ছেলে। অন্তত কলেজ লাইফ শেষ হওয়া পর্যন্ত এই পরিচয়টা গোপন রাখতে চাই আমি। আজ সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে অন্তর। আজ প্রমাণ করে দিলি তুই আমাদের সন্তান, যার মধ্যে না আছে কোনো লোভ লালসা, না আছে কোনো অহংকার। ঠিক আছে, তুই যেটা চাইছিস সেটাই হবে। থ্যাঙ্কস আব্বু, তবে হ্যাঁ, এসে এসে দেখা করে যাব। আর মোবাইল তো আছেই। তারপর তারা রাজি হয়ে যায় আর আমিও ভীষণ খুশি, কারণ আমি সাধারণ জীবনযাপন করতে চাই। আব্বুর এত নাম ও পাওয়ার থাকার পরও এইসবে আমার কোনো প্রকার ইন্টারেস্ট নেই। এবার সুন্দর করে নাস্তা করে নিলাম আর রুমে গেলাম। বাকিরাও পেছন পেছন আমার রুমে আসে। আমি জানি তোমাদের মন চাইছে না আমার এই কথাটা মানতে, কিন্তু আমি চাই না আমার পরিচয়টা ফাঁস হোক, তাই এমনটা করতে হচ্ছে। আর আমি একটু সাধারণ জীবনটাই উপভোগ করতে চাই। আম্মু আমাকে জোরে ধরে কান্না করতে লাগে, আমিও আম্মুকে শক্ত করে জোরে ধরি। শোন, প্রতি বেলায় আমাকে কল দিবি। আচ্ছা। এরপর আম্মু আর আমি মিলে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ি। আসলে বাড়িতে আসলাম, তাই কিছু জিনিস নিয়ে গেলেই ভালো হবে। আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলোও নিয়ে নিচ্ছি। এবার যখন যেতে নেব, আম্মু আব্বু বলে রাতের খাবার খেয়ে যেতে। তাদের জোড়াজোড়িতে আমিও মানা করে নাই। রাতের বেলা আমি আমার খাটে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে ব্যস্ত। রাতের খাবার জন্য ডাক পড়লো, আমিও গেলাম খাবার খেতে। সেখানে গিয়ে টেবিলে বসলাম।
আম্মু আজকে তোমার হাতে খাবার খাবো। তাহলে আমিও। আম্মু আমাদের কথা শুনে ভীষণ খুশি হয় আর আমাদের ভাই বোনকে খাইয়ে দিতে লাগে, আর আমরা দুজনে মজা করেই করতে খাবার খেলাম। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যাগ নিয়ে আম্মু আব্বু থেকে বিদায় নিয়ে চলে গেলাম নিজের সেই ভাড়া করা বাসায়। সেখানে গিয়ে রুমের তালা খুলে সেখানে ব্যাগ রেখে হাত মুখ ধুয়ে খাটে লেটিয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে অ্যালার্মের আওয়াজে, তাই আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম কলেজে। কলেজের ভেতরে যেতে দেখলাম সবকিছু একদম নিস্তব্ধ, মানে কোনো সারা শব্দ নাই। আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেখানে অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, হয়তো তারা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু তাদের চোখের ভাষা আমি বুঝতে পারছি না। তবে মনে হচ্ছে কিছু একটা ঘটতে চললো কলেজে। আমি তাদের চেয়ে থাকা দেখেও না দেখার ভান করে চলে গেলাম ক্যাম্পাসের দিকে, যেন আমিও আশায় বসতাম অর্ডার দিতাম। এখন তো তানভীরও আছে আমাদের সাথে। আমি সেখানে যেতে লাগি, আর সেখানে গিয়ে দেখি অরিন সেখানে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে কার জন্য অপেক্ষা করতেছে। আমি তাকে দেখে সেখানে না গিয়ে উল্টো ঘুরে গেলাম। আয় ছোট লোকের বাচ্চা, কই যাচ্ছিস তুই? আমিও তার দিকে ঘুরে দাঁড়ালাম, যে কিছু বলবেন। ওলে বাবালে, এখন অপরিচিতদের মতো বিহেভ করতেছিস কেন? তোর জন্য কতক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করতেছি। কেন, কিছু বলার আছে? হ্যাঁ, তবে শুধু বলার না, করারও আছে। মানে? মানে দাঁড়া, কিরে কই তোরা? বলতে দেখলাম সেখানে কিছু ছেলে পেলে উপস্থিত হয়ে গেল, আর তাদের হাতে হকি স্টিক ও ক্রিকেট স্ট্যাম্প। আর তারা আমার দিকে একদম দল হায়নার মতো তাকিয়ে আছে। ওরা হয়তো তাদের ভাড়া করে আনছে আমাকে মারার জন্য। আমি মেয়েটার অহংকারে মনে করতাম, কিন্তু এটা তো দেখি অহংকারের সাথে বদমেজাজিও। আর মেয়েটা যে আমার জন্য এইসব রেডি করে বসে থাকবে তা আমার ধারণার বাইরে ছিল। কিরে, হাওয়া বের হয়ে গেল তোর? আমি জানি না তুই পুলিশের হাত থেকে কি করে বেঁচে ফিরলি, কিন্তু এইবার এদের হাত থেকে বাঁচবি কি করে? এই যে দেখ, সবার হাতে কিছু না কিছু আছে তোর হাড়গুলো ভেঙে ফেলার জন্য। এবার পালাবি কোথায়? আমি অরিনের মুখের দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলাম। বাহ, কি সুন্দর একটা হাসি দিলি। সমস্যা নেই, কিছুক্ষণ পর তোর সকল হাসি বের হয়ে যাবে। জানি না তুই এদের হাত থেকে ফিরবি কিনা। যদি মরিস তাহলে আমি না হয় তোর জানাজার ব্যবস্থা করে দেব, আর বেঁচে গেলে হসপিটালে বিল দিয়ে দেব। কিন্তু আমাকে চড় মেরে যে অপরাধ করছিস তুই, সেইটার শাস্তি দিয়েই ছাড়বো তোকে। আমিও এর কথায় কান না দিয়ে আমার ঘাটটা একটু এদিক ওদিক করে নাড়ে নিলাম, আর পকেট থেকে মোবাইলটা বের করে নিলাম, আর নির্ভয়ে তাদের কাছে এগিয়ে যেতে লাগি। আর মোবাইলে একটা নাম্বার বের করে সেখানে একটা SMS দিয়ে দিলাম, আর সেই ছেলেগুলোর সামনে দাঁড়ালাম আমি। তবে আমি একটা ছেলের ডাইরেক্ট সামনে গিয়ে দাঁড়াই। কিছু পর আমার সামনে ছেলেটা মোবাইল পেয়ে ওঠে। ফোন তোল শাওন। আমার কথা শুনে সকলেই থ হয়ে গেল, বিশেষ করে শাওন, মানে যে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর অরিনও। এই তুই আমার নাম কি করে জানিস আর আমাকে চিনিস তুই? কল ধরলেই বুঝতে পারবি। শাওন পর থেকে মোবাইল বের করে আর কল রিসিভ করে। সেও ফোনে কথা বলতে ব্যস্ত। কথা বলতে বলতে সেও আমার দিকে বারবার অবাক চোখে তাকাচ্ছে। এই নিন অন্তর ভাইয়া, ভাইয়া আপনার সাথে কথা বলবে, আর কেউ অন্তর ভাইয়াকে কিছু করবি না। তারপর আমিও মোবাইলে কথা বলে নিলাম, আর মোবাইলটা শাওনের হাতে নিলাম, আর বাইকের ছেলেপেলেও শান্ত হয়ে গেল। অন্যদিকে ওই তাদের কাণ্ড দেখে থ হয়ে গেল। সেই সব দেখে নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না যে অন্তরকে সাহায্য করতে লোক আনলো, কিন্তু তারা অন্তরকে ভাইয়া বলে কথা বলতেছে। আপনি আপনি বলে কথা বলে সম্মান দিচ্ছে। এদিকে অন্তর ভাইয়া, আমরা অজান্তে আপনাকে মারতে আসছিলাম। সরি ভাইয়া, আমাদের ক্ষমা করবেন। আসলে ভাইয়া মেয়েটা আমাদের কাছে আসছে আপনাকে সাহায্য করতে, কিন্তু আমরা জানতাম না আপনি রনি ভাইয়ের পরিচিত কেউ। আপনি যদি বলেন তাহলে আপনাদের পরবর্তীতে এমপির মেয়ের 12টা বাজিয়ে দেই। লাগবে না, তোমরা যাও, এখানে থাকেও না। জি ভাইয়া, এই চল তোরা। শাওনের কথা শুনে সেখানে থাকা ছেলেপেলেগুলো শাওনের সাথে চলে যেতে লাগে। আসলে আমি শাওনের ভাই রনিকে অনেক আগের থেকে চিনি, কারণ রনি আমার অনেক আগের ফ্রেন্ড। একটা পরিস্থিতিতে পরেই দুজনে বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু নিজের পরিচয়ের আড়ালে রাখতেই চাই বলেই কারোর সাথে তেমন কথাবার্তা হয় না। আর আমি যে শহরে আছি সেটাও কেউ জানতো না। প্রথমে শিয়াব ও কিছু হারামি জানলো, এরপর আস্তে করে সেম আঙ্কেল জানলো, তারপর পরিবারের সদস্যরা, আর এখন তো আমরা অনেক পুরনো বন্ধু রনিও জানলো। আমিও হেঁটে অর্ণের কাছে গেলাম। সে আমার দিকে থ হয়ে তাকিয়ে আছে। আপনি আমাকে সাহায্য করার জন্য লোক ভাড়া করে আনছেন? দেখলেন তো, তারা আমাকে কিছুই করলো না, বরং তারা আমাকে সম্মান করে ভাইয়া ডেকে কথা বলতেছিল। আর এর সাথে তাদের লিডার কি বলছে শুনছেন তো? সে বলল, ভাইয়া আপনি যদি বলেন মেয়েটাকে শাস্তা করে দিই,
দেখলেন তো ব্যাপারটা? আপনি মনে করছেন শুধু আপনার কাছে পাওয়ার আছে। আচ্ছা ধরেন আপনার কাছে পাওয়ার আছে, তাই বলে কি সেই পাওয়ার অপব্যবহার করতে হবে? এখন আপনার কাছে ক্ষমতা আছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতা কি চিরস্থায়ী? আচ্ছা ধরেন আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে বড়াই করে বেড়াচ্ছেন, যদি কাল আপনার বাবার সেই ক্ষমতাটুকু না থাকে তাহলে আপনার কি হবে? তখন কি করবেন? এখন যে সকলের সাথে বড়াই করে বেড়াচ্ছেন, যদি ক্ষমতা যায় তখন কলেজে আসতে পারবেন আপনি? আর তাছাড়াও ধরে নিলাম কলেজে আসলেন আর আপনার ক্ষমতাও থাকলো অনেক বছর, কিন্তু কবরে গিয়ে কি সেই ক্ষমতার বড়াই করে বেড়াতে পারবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমাদের আরও একটা জীবন অপেক্ষা করতেছে আমাদের জন্য, যাকে পরকাল বলা হয়। আর সেখানে আমরা এই দুনিয়ার যা যা করবো তার সকল হিসাব দিতে হবে। সো আপনি কি সেখানে আপনার বাবার ক্ষমতা দেখাতে পারবেন? চুপ হয়ে আছেন কেন? উত্তর দিন। আমরা সকলে একটা কলেজে পড়ি, আর যেহেতু একটাই কলেজে আছি তাই সকলের উচিত মিলেমিশে থাকা। আর এখন পর্যন্ত আপনি যে সকল কাজ করে আসছেন, আমার মনে হয় না আপনি বিপদে পড়ে কেউ আপনাকে সাহায্য করবে বা আপনার বিপদে এগিয়ে যাবে। কিন্তু এখন যদি কেউ আমাকে মারে বা আঘাত করে, দেখবেন এই ক্যাম্পাসে দাঁড়ানো কিছু ছেলে মেয়ে আমার বিপদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে। তো আমি সকলের সাথে ভালো ব্যবহার করলাম। আপনি যে কথায় মানুষকে তুচ্ছ করে কথা বলেন, এ ধরেন আমাকে আপনি ছোট লোকের বাচ্চা, ড্রাইভারের বাচ্চা বলে কবরে গেলে তো জবাব দিতে হবে। আপনি পারবেন জবাব দিতে? আর সেখানেও আপনি সকলকে তুচ্ছ করে কথা বলতে পারবেন? মানুষকে ক্ষমতা কেন দেওয়া হয় জানেন? যাতে সেই ক্ষমতাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানো যায়, ও সেই ক্ষমতা দিয়ে যাতে মানুষের উপকার হয়। আপনি ও আপনার কিছু বড় কি বন্ধু বান্ধবীরা নিজেদের শুধু মানুষ মনে করেন, অন্যদের তুচ্ছ হবেন। কিন্তু একবার ভেবে দেখেন, যাদের তুচ্ছ মনে করেন তাদের দ্বারাই তো আপনার বাবা নির্বাচিত হয়ে এমপি হয়েছে। তারা আপনার বাবাকে নির্বাচিত করলো যাতে তারা একটু সুশাসন পায়। কিন্তু আপনি আপনার বাবার ক্ষমতা দিয়ে অহংকার করে বেড়াচ্ছেন, আর কলেজের বড় লোকে মানুষদের ছাড়া বাকিদের তুচ্ছ বলতেছেন ও তাদের উপর হুকুমতি করতেছেন। আপনার হুকুমতি দ্বারা তাদের সকলে ভয় পেলেও আপনি জন্য তাদের মনে বিন্দু মাত্র সম্মান নেই। তারা শুধু আপনার বাবার ক্ষমতার জন্য কিছু করতেছে, নাহলে এতক্ষণে অনেক কিছুই হয়ে যেত আপনার। আসলে আপনাকে যা বললাম তা একটু চিন্তা করে দেখবেন, আর যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ওদিকে চরের জন্য সরি, তবে আমি একটু খেয়াল করে দেখুন আমি আপনার গায়ে কখন হাত তুলছি। যখন আশাকে মারতে যাবেন তখন, তার আগে আমাকে মারা সত্ত্বেও কিছু করে নেই। কারণ আমি মেয়েদের অনেক সম্মান করি, আর আপনার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে এতক্ষণে তার হাল খারাপ করে দিয়ে তাকে আমার পা ধরাতে বাধ্য করতাম। চলি, ক্লাসের টাইম হয়ে গেছে। সরি আপনার টাইম ওয়েস্ট করার জন্য। আর পারলে কাউকে তুচ্ছ মনে না করে সকলের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে শিখুন। দেখবেন বাবার ক্ষমতার প্রয়োজন হবে না, এমনি তারা আপনাকে অনেক সম্মান করবে ও ভালোবাসবে। বলে চলে যেতে লাগলাম ক্লাসের দিকে। অনেকে ওনের মাথায় আমার কথাগুলো ঘুরপাক খাচ্ছে, কারণ আমি যা বলেছি সবই সত্যি। যে ভুলেই গেল এখন যা কর্ম করবে আখেরাতে তার ফল পেতে হবে তাকে। আর সে এটাও দেখলো ছেলেগুলো আমাকে সম্মান দিয়ে কথা বললো, অথচ প্রথমে আমাকে মেরে ফেলার কথা ভাবলেও শেষে কি হলো। আর আমি যা বললাম সবই সঠিক, যে কলেজের ছেলে মেয়েদের সাথে যা বেরালো তার জন্য কেউই তাকে পছন্দ করে না, এমনিও সকলেই তাকে এড়িয়ে চলতে যায়। আর তাছাড়াও বাবার ক্ষমতা ছাড়া সে জাস্ট সাধারণ একটা মেয়ে, এর যে কিছুই না। যদি এখন তার বাবার ক্ষমতায় চলে যায় সকলে তাকে আর গণ্য করবে না। আর আমার কথাগুলো ভাবতে ভাবতেই ক্লাসে চলে যায়। আমিও ক্লাসে বসে আছি, বই লাগতেছে। না আসলো তানভীর, না আসলো আশা। কিছুক্ষণ পরে তানভীর এসে, কে তোর এত লেট কেন? আরে বলিস না, বাসার থেকে ঝাড়ি খাইতে খাইতে আসলাম, টাকা নাই। আম্মুকে তেল মালিশ করতে করতে 200 টাকা বের করলো। শালা টাকা নাই, আমারে বলতে পারিস নাই? অন্তর সাহেব তো মনে হচ্ছে মালদার ব্যক্তি, তাই না? বলতে পারিস। এখন কত দেবো সেটা বল। তাহলে দে না 2-3 হাজার টাকা। আমিও পকেট থেকে মানি ব্যাগ বের করলাম। মানি ব্যাগ খুলতে তানভীর আমার মানি ব্যাগের দিকে হাঁ করে তাই গেছে। এই শালা কি দেখিস? শালা তোর মানিব্যাগে এতগুলো 1000 টাকার নোট? এটা দেখেই থ হয়ে গেলি? তাহলে আমার সত্যিটা জানলে কি করবি? আসলেই বলতো তোর সত্যিকারের পরিচয়টা? বলবো, আগে এটা ধর। মানিব্যাগ থেকে কিছু টাকা তানভীরকে দিলাম আর মানিব্যাগ ঢুকে নিলাম। এই শালা এভাবে কোনো নজর দিস না। কিছুক্ষণ পরে দেখলাম ওরিন ক্লাসে ঢুকলো। তাকে দেখেও না দেখার ভান করে তানভীরের সাথে কথা বলতে ব্যস্ত। ওরিন ক্লাসে ঢুকে আমার দিকে দেখতে দেখতে তার সিটে বসে, আর আমার কথাগুলো ভাবতে ভাবতে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি তানভীরের সাথে হাসি মজা করতেই ব্যস্ত। অন্তর, অরিন তোর দিকে এভাবে তাকিয়েছে কেন? আমি কি জানি, বাদে তো। মামা, এটা তো ভালো লক্ষণ, মনে হয় প্রেমে পড়ছে। তবে দোস্ত, আজ মেয়েটা এভাবে একা কেন আর চুপসে আছে কেন? আমি জানি না, তবে পাকনামি করবি তো এমন মায়ের দেবো না, বাসে গিয়ে লুঙ্গি মুড়িয়ে কান্না করবি। দোস্ত, এটা কোন লেভেলের ধমক ছিল? এভাবে ধমক দেয়?
আমি দিই। কিছুক্ষণ পরে স্যার আসে আর আমরা ফাইজলামি বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। আমি মনোযোগ সহকারে ক্লাস করতে ব্যস্ত। ক্লাস শেষ করে বাইরে গেলাম তানভীরকে নিয়ে। মামা বল না, কে তুই? আমার আর তর সইছে না। এত উত্তেজিত হইতেছিস কেন? শালা বললাম তো সময় হলেই জানতে পারবি। আচ্ছা আমি বাসে যাব। আমিও যাব। তাহলে চল। আমি তানভীরকে নিয়ে আমার বাসায় গেলাম। সেটা ভেতরে যেতে তানভীর আমার রুম দেখতে লাগে। রে কি দেখিস? না, ভালোভাবেই রুম সাজিয়ে রাখছিস দোস্ত। আমিও তোর সাথে থাকবো, চিন্তা করতেছি। কেন, আমার সাথে কি? কি মানে, এখানে থাকলে দুজনেই সেই মজা করতে পারবো। প্রয়োজনে দুজনেই ভাড়া দিমু, কিন্তু আমিও থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকিস। এখন আমাকে কিছু রান্না করতে হবে। সো তুই দেখ ঘুরে ঘুরে। আমার রুমের মধ্যে ছোট করে একটা কিচেন আছে, সেটাতে আমি রান্না করে খাই। আমি দুপুরের খাবার রেডি করলাম। এবার দুজনে খেললাম। এবার কিছুক্ষণ রেস্ট করে বিকালে দুজন ঘোরাফেরা করতে গেলাম। তানভীরের সাথে নাস্তা করে নিলাম। এবার তানভীরকে বিদায় দিয়ে আমিও আমার বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ছোট টেবিলে পড়তে বসি। রাত পর্যন্ত পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এখন অরিনের মাথায় সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে আমার কথাগুলো অরিনের মাথায় একদম আটকে গেছে। ছেলেটা সত্যিই বলল, আব্বুর ক্ষমতা ছাড়া আমি কিছুই না। আর আমিও এমনটা হতে চাইনি, কিন্তু সঙ্গ দোষের জন্য এমনটা হয়ে গেলাম। আর কেন আমাকে আমার আব্বু থামালো না? আসলে ছেলেটা সত্যিও সঠিক কথাগুলো বললো আমাকে। এখন দেখতে গেলে আমার সাথের গুলো ছাড়া কলেজের সকলেই আমাকে ঘৃণা করে। কয়েকজনকে হাসি খুশি করতে গিয়ে বেশিরভাগ মানুষকেই কষ্ট দিয়ে দিলাম। না, আমিও এবার ভালো হয়ে যাব। প্রয়োজন পড়লে এই সকল বন্ধুদের থেকে নিজেকে দূর করে ফেলব। আর তাছাড়াও এখন যারা আছে তারা আমাকে অনেক ব্যবহার করলো। আর ছেলেটা আসতে না আসতেই কত মানুষের সাথে কথা বলল, সকলে তাকে কতই না সম্মান করলো। অনেক হয়েছে, এবার আমিও সকলের মন জয় করব। আর যারা আমাকে খারাপ মানিয়ে দিল তাদের সাথে আমি আর নেই। আমিও এই ছেলেটার মতো সকলের সাথে হাসি খুশিভাবে চলাফেরা করব। কয়েকজনের হাসির জন্য শত মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর ছেলেটা তো আমাকে তখনই চড় মারল যখন তার সামনে সেই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলাম। আজ সেই ছেলেটা কলেজে সকলের প্রিয়, আর আমি কিনা হাতে গোনা কয়েকজনের কাছেই কেবল ভালো, তাও আমার বাবার পাওয়ারের জন্য। না হলে তারাও আমাকে গণ্য করতো না। অরিনও এইসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালবেলা আমি উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম কলেজে। কলেজে যেতেই লক্ষ্য করলাম আজকে কলেজের সকলে হাসি খুশি, মানে তাদের চেহারায় এক অন্যরকম খুশি দেখতে পাচ্ছি। তাদের হাসি খুশি চেহারাটা দেখে বেশ ভালোই লাগলো। আমিও ক্যাম্পাসে আড্ডার জায়গায় গেলাম। সেখানে বসে বসে মোবাইল বের করে টিপতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ায়। আমি মোবাইলে মনোযোগেই তাই মোবাইল দিকে তাকিয়ে আছি। এই যে মিস্টার। জি, কিছু বলবেন? হ্যাঁ, সরি। সরি মানে? আমি মেয়েটার দিকে তাকালাম। মেয়েটাকে দেখেই আমি থ হয়ে গেলাম। তো দেখলাম মেয়েটা আর কেউ না, অরিন।